ওকে, বল চ্যাপ্টার এমসিকিউ দেখো, যেহেতু তোমার থিওরি মোটামুটি কাভার, এমসিকিউটা একটু বুঝতে পারলেই, একটু বুঝিয়ে দিলে হয়ে যাবে। 50টা এমসিকিউ আছে, এটা একদম এসএসসির জন্য। কি বললাম বুঝছো? 50টা বোঝাই দিতেছি, আবার আপলোড হবে তোমার এক্সাম, এসএসসি এক্সাম আগে আরেকবার দেখে নিবা, শেষ, কভার হয়ে যাবে। আমরা একটা একটা করে এমসিকিউ চলো সলভ করি। ওকে, তাহলে ফার্স্ট এখান থেকে স্টার্ট করি। চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি, কারণ একদম ইজি। অ্যান্সার কি এটার? গতি জড়তা। তাহলে আগে একটু জেনে নিই কিছু বিষয়। যখন যে টপিকটা পড়াবো এটা আনুষঙ্গিক যত জিনিস আছে সেটা বলে দিব, এগুলো খাতা একটু রাইট ডাউন করে দিই। জড়তা হচ্ছে একটা পদার্থের পরিমাপ, পদার্থের একটা বৈশিষ্ট্য, বস্তুর বৈশিষ্ট্য এটা। জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা কি জড়তা? গতি জড়তা। তো স্থিতি জড়তা বস্তুকে স্থির রাখার ট্রাই করে, চেষ্টা করে, প্রবণতা দেখায় স্থির রাখার। কি বললাম বুঝছো? যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু স্থিরই থাকে, আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে এক সরল রেখা বরাবর। আর গতি জড়তা বস্তুকে গতিশীল রাখার ট্রাই করে। তাহলে যখন একটা চলন্ত বাস, বুঝে নিও, যখন বাসটা গতিশীল, আমি বাসের উপর দাঁড়ায় আছি, তাহলে আমিও গতিশীল না বাসের সাথে? তো বাসটা যখন হঠাৎ ব্রেক করবে, তাহলে আমার বাসটা থেমে যাবে, বাসের সাথে আমার নিচের অংশ, আমার বডির নিচের অংশটা থেমে যাবে, কিন্তু উপরের অংশটা গতিশীল থাকে তখন। এই জন্য আমরা সামনের দিকে আশ্রয় পড়ে যাই। বুঝছো কিনা দেখো তো। আবারও বলি, যখন চলন্ত একটা বাস, গতিশীল একটা বাস, যখন বাসটা গতিশীল থাকে, তখন আমিও গতি, বাসের মধ্যে যেহেতু আমি আছি, তাহলে আমিও বাসের সাথে সাথে গতিশীল। তো বাসটা যখন হঠাৎ ব্রেক করবে, তাহলে বাসটা থেমে যাবে, আমার বডির নিচের পার্ট এটাও থেমে যাবে, কিন্তু উপরের পার্ট এটা থামে না। ওই আগে যে গতি ছিল, ওই গতির কারণে সে সামনে দিকে হেলে পড়ে। কি বললাম বুঝছো কিনা দেখো তো। আবার দেখো, স্থিতি জড়তার একটা উদাহরণ আমি দিয়ে নিই। স্থিতি জড়তা কেমন? একটা বাস থেমে আছে, তাহলে আমিও থেমে আছি, আমি বাসের মধ্যে আছি, আমিও স্থির, বাসের সাথে আমিও স্থির। তা বাসটা যখন গতিশীল হয়, স্টার্ট হয়েছে, রওনা দিছে, তো আমার বডির নিচের পার্ট বাসের সাথে সাথে রওনা দেয়, কিন্তু উপরের পার্ট তখন স্থির থাকতে চায়, এই জন্য আমি পিছন দিকে হেলে পড়ি। তাহলে স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে, হঠাৎ যখন কোনো কিছু, গাড়ি বাস চলতে শুরু করবে, তখন আমি পিছন দিকে হেলে পড়বো, এটা স্থিতি জড়তার উদাহরণ। আর গতিশীল অবস্থায়, হ্যাঁ, চলন্ত গাড়ি চলন্ত অবস্থায় যখন আমি ব্রেক করা হয়, তখন আমরা সামনের দিকে আশ্রয় পড়ি, এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। বোঝা গেছে? জড়তা দুই ধরনের, স্থিতি জড়তা, গতি জড়তা। এরপর একটা দেখি, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়। দেখো, একটা বস্তুর জড়তা কতটুকু, এটা কিভাবে আমি মাপবো? জড়তার আলাদা কোনো সমীকরণ নাই, কিন্তু কার জড়তা বেশি কার জড়তা কম, এটা আমি মাপবো কি করে? কোন স্ট্যান্ডার্ডে এটা আমরা মাপবো? ভর দিয়ে জড়তা মাপা হয়। কি দিয়ে? কেমন? বুঝে নাও। যার ভর বেশি, আচ্ছা তুমি বলো, একটা সাইকেল সরাতে আমাকে বেশি বল দিতে হবে, না একটা সিএনজি সরাতে বেশি বল দিতে হবে? সিএনজি। তাহলে এই যে তাকে সরাতে, তার জড়তা পরিবর্তন করতে গেছি আমি, স্থিতি থেকে গতিশীল করতে চাইছি আমি, বল দিয়ে করতে চাচ্ছি, তাহলে জড়তা কার বেশি এটা কেমনে বুঝছি? সিএনজির। হ্যাঁ, কিভাবে বুঝতে পারলাম? কারণ তার ভর বেশি, তাকে সরাইতে বেশি পরিমাণ বল দেওয়া লাগতেছে। তাহলে একটা কার জড়তা বেশি কার জড়তা কম, এটা ভর দ্বারা পরিমাপ করা হয়। কি দ্বারা পরিমাপ করা হয়? ভর দ্বারা তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কার জড়তা বেশি। যার ভর বেশি তার জড়তা বেশি, একদম স্ট্রেইট কথা। বুঝছো কিনা দেখো তো। যার ভর বেশি তার জড়তা বেশি, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? ভর। এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের, হ্যাঁ, এটা অ্যান্সার হয়ে যাবে, এই ভর হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরটা চলো, ভরবেগের মাত্রা। ওকে ফাইন। ভরের মাত্রা, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এটা তো জানো। বেগের মাত্রা এলটি ইনভার্স 1, আর ত্বরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। এই তিনটার মাত্রা আর সময়ের মাত্রা হচ্ছে টি। এই কয়েকটা স্ট্রেট শিখে ফেললে বাকি সবকিছু মাত্রা অটোমেটিকলি তুমি বের করতে পারো। ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফলই তো ভরবেগ, তাই না? তাহলে দেখো, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, বেগের মাত্রা কত আমাদের? এলটি ইনভার্স 1। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, তাহলে ভরবেগের মাত্রা আমাদের কি হয়ে গেল? এম এলটি ইনভার্স
1। তাহলে তুমি খুঁজে দেখো কোথায় mlt ইনভার্স 1। এই যে mlt ইনভার্স 1। ক্লিয়ার হয়েছে তো? ওকে। আচ্ছা, আরো কিছু বিষয় একটু জেনে নাও। সেটা হচ্ছে ভরবেগের এককটা দেখি আমরা। ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে ভরবেগের একক, আর এটা হচ্ছে ভরবেগের মাত্রা। তো ইজি না? এটা অনেক পরীক্ষা আসলে যেন এগুলো কখনো মিস না যায়। ইম্পর্টেন্ট আছে, অনেকগুলো বোর্ডে আসছে, দেখতেই পাচ্ছ। ভরবেগের মাত্রা। ওকে, আমি নেক্সটটাতে যাই। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? প্রোটন আর এই নিউট্রনের মধ্যে কোন ধরনের বল কাজ করে? প্রথম কথা একটু জেনে নাও। মৌলিক বল চার প্রকার, এটা তো জানো। মৌলিক বল কত প্রকার? 4 প্রকার। এই মৌলিক বল আলাদাভাবে একটা এমসিকিউ আছে, আমি সবকিছু আগে জানাই দিয়ে নিই তোমাদের। মৌলিক বল এটা হচ্ছে 4 ধরনের। কোন 4 ধরনের? কে কে মৌলিক বল? একটা হচ্ছে মহাকর্ষ বল। এটা আলাদা একটা এমসিকিউ হইতে পারে যে নিচে কোনটা মৌলিক বল। মহাকর্ষ বল একটা মৌলিক বল। মৌলিক বল বলতে এই বলগুলো থেকে অন্যান্য বলের সৃষ্টি হয়। এই মৌলিক বল, এই বলগুলো থেকে পৃথিবীর অন্য সকল বল এই বলগুলো থেকে তৈরি হয়ে যায়। মৌলিক বল 4 ধরনের। মহাকর্ষ বল, আর এটা হচ্ছে তাড়িত চুম্বক বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। বুঝছো? এই 4 ধরনের হচ্ছে মৌলিক বল। এই 4 ধরনের ব্যাপারে একটু পরে লিখো, একটু পরে লিখো। এই 4 ধরনের ব্যাপারে আরো অনেক নলেজ একটু জেনে নাও। এই 4টা বলের ব্যাপারে। এই এই 4 ধরনের বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বলটা, সবচেয়ে দুর্বল। কেমনে বুঝি মহাকর্ষ বলটা যে অনেক দুর্বল? মহাকর্ষ বল কোনটা? এই যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে সেটা। যেমন এই বস্তুর সাথে আমার আকর্ষণ বল কাজ করতেছে, কিন্তু এই আকর্ষণের কারণে কি এই বস্তুটা আমার কাছে চলে আসতেছে? তার মানে এই বলটা অনেক দুর্বল, যার কারণে এই আকর্ষণের কারণে তাকে আমি সরাইতেও পারতেছি না। কি বললাম বুঝছো? যেমন পৃথিবী এই বস্তুটাকে টেনে ধরে রাখতেছে, এটা তো মহাকর্ষ বল, যেটাকে আমরা আলাদাভাবে অভিকর্ষ বল বলি। তাহলে পৃথিবীর এই বস্তুটাকে টেনে কিন্তু নিচে ধরে রাখতেছে। তাহলে দেখো আমি ইজিলিতে বস্তুটা উপর তুলতেছি। সে যদি অনেক জোরে টান দিয়ে ধরে রাখতে পারতো, আমি কি ইজিলিতে তুলতে পারতাম? তার মানে এটা দিয়ে বোঝা যায় যে মহাকর্ষ বলটা অনেক দুর্বল একটা বল। ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো? মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আর সবচেয়ে সবল বলটা হচ্ছে এই সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। এই 4টা মৌলিক বলের ভিতরে সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, আর সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। কি বললাম বুঝছো? যদি তাদের সিরিয়ালটা করি আমি এখানে। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, 1 নাম্বার দিলাম সিরিয়ালে। এরপর হচ্ছে তড়িৎ নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল। এরপর হচ্ছে এইটা 3 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। বোঝা গেছে? সবচেয়ে শক্তিশালী এই যে 1 নাম্বারটা, মানে এই এটাকে আলাদাভাবে লিখে দিতে হইব না? বুঝছো? ওকে, মানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এইটা, তারপর তাড়িত চৌম্বক বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, তারপর মহাকর্ষ বল। এই সবল নিউক্লিয় বলটা কোথায় কাজ করে? আচ্ছা দেখো তো, একটা পরমাণুর খুব ছোট্ট একটা পরিসরের মধ্যে নিউক্লিয়াসটা থাকে না? এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে আমাদের? এই নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন, আর কে আছে আমাদের? নিউট্রন। এই নিউক্লিয়াসের মধ্যে কণাগুলোর মধ্যে যে বলটা কাজ করে ছোট্ট একটা পরিসরের মধ্যে, এই এই কণাগুলোকে যে ধরে রাখে বলের মাধ্যমে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। বুঝছো কিনা দেখো? তাহলে সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের মধ্যে কার্যকর। কোথায় কার্যকর এটা? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসে কণাগুলোকে যে শক্তির মাধ্যমে ধরে রাখা হয়, যে শক্তির মাধ্যমে আমি প্রোটন নিউট্রন গুলোকে ধরে রাখতেছি একত্রে এই নিউক্লিয়াসের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। কি বললাম বুঝছো? তাহলে আমাকে বলো, প্রোটন নিউট্রনের মধ্যে কোন বলটা কাজ করে? সবল নিউক্লিয় বল। ক্লিয়ার হয়েছে তো? ভেরি গুড। ইম্পর্টেন্ট আছে, ময়মনসিংহ বোর্ড 2024 আসছে।
ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত? ইলেকট্রো, আমরা একটু আগে বললাম না চারটা মৌলিক বল, চারটা মৌলিক বল, চারটা মৌলিক বল রে আমরা একটু আগে তো বললাম চারটা মৌলিক বল। এই চারটা মৌলিক বলের ভিতরে দুইটা বলকে আবার একত্রে ইলেকট্রোউইক ফোর্স বলে। কথা কি বুঝছো? দুইটা বলকে একত্রে বলা হয়েছে, দুইটা বলের উৎপত্তি একই জায়গা থেকে হয়েছে, মানে দুইটা আলাদা আলাদা বল হয়েছে কিন্তু মূলত দুইটা মিলে একটাই বল। ওই বলটাকে আলাদাভাবে একটা নাম করেছে ইলেকট্রোউইক ফোর্স। তাহলে কোন কোন বল মিললে ইলেকট্রোউইক ফোর্সটা হয়ে গেছে চারটা বলের মধ্যে? তাহলে দেখো একটু আগে আমাদের এমসিকিউটা, এই তাড়িত চুম্বক বল আর এই দুর্বল নিউক্লিয় বল, এই দুইটা মিলে আমার ইলেকট্রোউইক ফোর্স হয়ে গেছে। বুঝছো কিনা দেখো তো? তাহলে ইলেকট্রোউইক ফোর্স আর চারটা বলের মধ্যে, এই চারটা মৌলিক বলের মধ্যে এই দুইটা বলকে মিলে আরেকটা নতুন বলের নাম দেওয়া হয়েছে। বলছে দুইটা মূলত একই জিনিস, একই বল। তাহলে ওই বলের নামটা দেওয়া হয়েছে আমাদের ইলেকট্রোউইক ফোর্স। বোঝা গেছে? তাহলে ইলেকট্রোউইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত হয়েছে আমাদের? বিদ্যুৎ চুম্বকীয় বল আর হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ক্লিয়ার হয়েছে তো? গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? বলো তো। ভেরি গুড, মহাকর্ষ বলের জন্য। কোনটার জন্য? মহাকর্ষ। এই যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে কোন বলের কারণে ঘুরতেছে? প্রত্যেকটা গ্রহ, এই প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে এই প্রত্যেকটা গ্রহ যে ঘুরতেছে এটা পুরাটাই মহাকর্ষ বলের কারণে। এটার ব্যাপারে বললাম ডিটেইলস, এটা তো দুইবার চলে আসছে। ওকে, এটা দেখো এবার ম্যাথ। ক্যালকুলেটর আছে তো? কই ক্যালকুলেটর তো রাখবা। এত কেজি ভরের একটি গাড়ি এত বেগে গতিশীল, তাহলে তার ভরবেগ কত? কি বের করতে বলছে আমাকে? ভরবেগ। তাহলে ভরবেগ, ভরবেগের নরমালি আমরা পি দ্বারা লিখি। কি দ্বারা লিখি? পি। তাহলে এই ভর আর এই ব্যাগের গুণফল হয়ে গেছে আমাদের ভরবেগ। ভর আর ব্যাগের গুণফল কি হয়ে গেছে আমাদের? ভরবেগ। তাহলে ভরের মান কত দেয়া আছে দেখো? 1500। ব্যাগের মানটা কত দেয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ারে। কিসে নিতে হবে এটা আমাদের? মিটার পার সেকেন্ডে। তাহলে 1000 দিয়ে গুণ আর 3600 দ্বারা ভাগ। ক্লিয়ার হয়েছে তো? আমাকে ভর দেয়া আছে, আমার ভর দেয়া আছে, ব্যাগ দেয়া আছে, ভরবেগ বের করতে বলছে। তাহলে ভর আর ব্যাগ গুণ করে দিলে তো ভরবেগ পাবো। তো ব্যাগের মানটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে জাস্ট আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিছি। ক্লিয়ার হয়েছে? কোনটা আসে এটা? দেখ, যেটা আসে ওইটা টিক করে রাখবা। কোনটা আসবে? এটা এটা আসছে, যেটা আসে আর কি ক্যালকুলেটরে। ওকে, এটা দেখো, বস্তু দুইটির ভরবেগের সমষ্টি কত? দুইটা বস্তু দেওয়া আছে, এই দুইটা ভরবেগের সমষ্টি মানে দুইটা ভরবেগ মিলে টোটাল ভরবেগ কত? টোটাল দুইটা বস্তুর মোট ভরবেগ বের করতে বলছে। কি বললাম বুঝছো? তাহলে আমরা আমরা চলো এই যে এই বস্তুর M1 ধরো U1 দেই আর V1 দেই, যেটাই দিই কোনো সমস্যা নেই। প্রথম বস্তুর ভরবেগটা কত আসে দেখি। এটা হচ্ছে 3, এটার ব্যাগ কত? 3। তাহলে কত হইলো আমাদের? 9 কেজি মিটার পার সেকেন্ড। এর প্রথম বস্তুর ভরবেগ বোঝা গেছে। এবার দ্বিতীয় বস্তুর ভরবেগ বের করব, M2 U2। তাহলে দ্বিতীয় বস্তুর ভর কত? 2, তার ব্যাগ কত? 4 না -4। কেন? এই যে ভরবেগ, ভরবেগ ভেক্টর রাশি, দিক নিয়ে কাজ করতে হবে। এই বস্তুটা এইদিকে যাচ্ছে, এই বস্তুটা এইদিকে যাচ্ছে, তাহলে যে একটাকে প্লাস দিলে আরেকটাকে মাইনাস। আমি এটাকে প্লাস ধরছি, তুমি চাইলে আর এটাকে মাইনাস ধরছি, তুমি চাইলে এটাকে প্লাস এটাকে মাইনাস ধরতে পারো। না বোঝো নাই? ওকে, তাইলে আমাদের কত হয়েছে? -8 কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে তো? বুঝছো তো? বলছে দুইটা ভরবেগের সমষ্টি কত, তাহলে দুইটা ভরবেগ যোগ করতে বলছে না আমাকে। তাহলে ভরবেগের সমষ্টি লিখে M1 U1 প্লাস M2 U2। তাহলে ভরবেগ এখানে হচ্ছে 9 আর এখন হচ্ছে -8। তাহলে কত হইলো ভরবেগের সমষ্টি? 1।
এখন প্লাস বেরিয়েছে না মাইনাস বেরিয়েছে? তাহলে ভরবেগের ডিরেকশনটা কোন দিকে? ডান থেকে বাম দিকে না বাম থেকে ডান দিকে? আমি প্লাস ধরছি, আমি প্লাস ধরছি কোনটা? এই দিকটা না, এই ডিরেকশনটা। তাহলে এটা কি কোন দিকে, এ এর দিকে না বি এর দিকে? এ এর দিকে। তাইলে গহ, তার টোটাল ভরবেগ এত এবং তার ডিরেকশনটা কোন বস্তুর দিকে? এ বস্তুর দিকে, জি বরাবর এই বস্তুর দিকে। ক্লিয়ার হইছো? এরকম বুঝে শুনে কিন্তু অ্যান্সার করে আসতে হবে, আমি বুঝাই দিচ্ছি প্রত্যেকটা ধরে ধরে। জুল এককটি কিসের একক দ্বারা ভাগ করলে ভরবেগের একক পাওয়া যায়? কি একটা প্রশ্ন করছে দেখো, বলছে এই এককটাকে কোন একক, কিসের একক, মানে এখানে কোনটার একক দ্বারা ভাগ করলে আমি কিসের একক পাবো? ভরবেগের একক। আমার টার্গেট হচ্ছে ভরবেগের এককটা বের করা। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আমার এই এককটাকে বের করতে হবে, বুঝছো? ভরবেগের এককটাকে আমার আনতে হবে। কোত্থেকে আনবো? কার একক থেকে ভরবেগের এককটা আনবো? কার একক থেকে? জোল কিসের একক? কাজ। দেখো, কাজের একটা একক হচ্ছে জোল, কাজের আরো একটা একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। কিভাবে দেখো, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আবার এফ ইকুয়াল টু কি লেখা যায়? এম এ, তাই না? তাহলে ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে দেখো তো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 হয়েছে কিনা? কি বললাম এটাকে? এইটা কাজের একক তো জুল, তোমরা জানো। এইটাও তো কাজের একক, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। কিসের একক এটা? কাজের একক তো জুল জানো, আবার সাথে কাজের একক কি আমাদের? কেজি। জুলের জায়গায় আমি এটা লিখতে পারি। বোঝা গেছে? ওকে, তাহলে একটু একটা বিষয় দেখো, তাহলে এটা খুবই ভালো প্রশ্ন, এগুলো অ্যানালিসিস করে যাইতে হবে যে কাজের, আমরা যখন কাজ ক্ষমতা শক্তির এমসিকিউ পড়বো তখন তো দেখতে পারবা, রিটেন পড়ার সময় আমরা দেখছিও আগে। তাহলে দেখো, কাজের একটা একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড, এটা কি জুল বলে? তাহলে জুলের জায়গায় আমি এটা লিখতে পারি না? তাহলে এইটাকে আমি ভাগ করব, দেখো এমন একটা জিনিস দিয়ে ভাগ করব যেন আমি এই যে ভরবেগের এককটা পাই, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 পাই। বুঝছো কিনা দেখো তো? তাহলে কেজিটা থাকতে হবে, তাহলে একটা এম কাটা চলে যেতে হবে, তাহলে একটা এম দিয়ে আমি ভাগ করতে হবে সেকেন্ড ইনভার্স 1, তাহলে একটা সেকেন্ড ইনভার্স 1 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো কিনা দেখো তো? তাহলে এই দেখো, এই এটাও ছিল কাজের একক, মানে ঝোল, ঝোলের জায়গায় আমি এটা লিখছি। এই এককটাকে মিটার সেকেন্ড ইনভার্স 1 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 পাওয়া যায়, তাই না? তার মানে কাজের, এই কাজের ঝোলের এককটাকে বেগের একক দিয়ে যদি ভাগ করি, তাহলে ভরবেগের এককটা পাওয়া যায়। কিভাবে বের করছে বুঝছো? ওকে, এরকম টাইপের কোশ্চেন আসলে না মাথাটা খাটায় অ্যান্সার করে আসতে হবে। কাজের এককে আমরা যদি বেগের একক দিয়ে ভাগ করি, তাহলে ভরবেগ এককটা পাই। বুঝছো? পারবা তো এরকম আসলে? এরপরে 3 কেজি ভরের একটা বস্তুর উপর 4 সেকেন্ড যাবত কত বল, তাহলে কোনটা কি এর মান বের করব? এফ এর মান। কত বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন হবে এত 20। বুঝছো? তাহলে কোন সমীকরণটা ইউজ করব? বলের একটা সমীকরণ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, আরেকটা সমীকরণ হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই 2। এইটার এটা সেম জিনিস, এটা থেকে তো এটা আনছিলাম। তবে আগে মাথায় সেট রাখবা, বল থেকে এমসিকিউ আসলো বা কোশ্চেন আসলো, বলের যদি ঘর্ষণ বল না থাকে, শুধু প্রযুক্ত বল থাকে, তাহলে এফ ইকুয়াল টু এম এ অথবা এফ ইকুয়ালস টু এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখানে এম ভি মাইনাস এম ইউ এটাকে কি বলতে পারি বলতো? এই শুধু এইটুকু পার্টটাকে কি বলতে পারি? শুধু এইটুকু পার্টটাকে কি বলা যেতে পারে? এম ভি মাইনাস এম ইউ, শুধু এইটুকু পার্টটাকে কি বলতে পারি? না না না, এটা এই নামটাকে কি বলতে পারি? এম ভি মাইনাস এম ইউ। দেখো তো এটা বলা যায় কিনা? ভরবেগের পরিবর্তন, এই বুঝছো, শেষ ভরবেগ মাইনাস আধি ভরবেগ, তাহলে দুইটা ভরবেগে বিয়োগ করলে তো আমরা পরিবর্তন জিনিসটা পাই। তাহলে এম ভি মাইনাস এম ইউ, এটার মানে কি? ভরবেগের। ক্লিয়ার হয়েছে এবার? তাহলে বলো তো আমাকে, ভরবেগের পরিবর্তনের মানটা দেওয়া আছে কিনা? দেখো তো লেখাটা, ভরবেগের পরিবর্তন এত,
তাহলে ভরবেগের পরিবর্তনের মান দেওয়া আছে, মানে কিসের মান দেওয়া আছে? এমভি মাইনাস এমইউ। ক্লিয়ার হইছ? সেটা কত দেওয়া আছে? 20। তাহলে দুইটা জিনিস একটু মাথায় সেট করো। একটা হচ্ছে বেগের পরিবর্তন, এটা হচ্ছে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে বেগের পরিবর্তন। ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তন, আর এমভি মাইনাস এমইউ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা মাথায় সেট হইছে না? এমসিকিউ মনোযোগ সহকারে একটু খেয়াল রেখো, না হয় অ্যান্সার করতে পারবে না, ভুল অ্যান্সার করে দিবে। একটা হচ্ছে বেগের পরিবর্তন, আর একটা কিসের পরিবর্তন? ভরবেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ। এই মানটা দেয়া আছে হচ্ছে 20। বস্তুর ভর দেয়া আছে, ভরটা আমাদের লাগবে না। কত সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে? 4 সেকেন্ড। তাহলে এটা কিসের মান? টি এর মান না? 4 সেকেন্ড। কত বল? এফ বের করতে বলছে। তাহলে দেখো এটা থেকে এফটা বের করতে বলছে। সবকিছু দেওয়া আছে কিনা দেখো। এইটুকু পুরাটার মান দেওয়া আছে, এই যে ভরবেগের পরিবর্তন। টি এর মান হচ্ছে 4। তাহলে কত নিউটন হইলো আমাদের? 5 নিউটন। একদম ইজিলি অ্যান্সার। বলের সাথে ভরবেগের কোন একটা এমসিকিউ আসছে, বলের সাথে ভরবেগ, বলের সাথে ভরবেগ আসছে, ভরবেগ শব্দটাই আসছে, সাথে সাথে এই সমীকরণটা লিখে ফেলবো, এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে যেইটা বের করতে বলে সেটা বের করে নিব। বুঝছো? আচ্ছা, এটা ক্ষেত্রে অ্যান্সার কত আসলো? 5 নিউটন। ওকে, চলো পরের এমসিকিউ দেখি। দেখো সেম টাইমে এমসিকিউ, এবার একটু চেঞ্জ। সেটা কি? বলের মানটা দেয়া আছে, আমাকে কি বের করতে বলছে? কি বের করতে বলছে লক্ষ্য রাখো। কিসের পরিবর্তন বের করতে বলছে? তাই আমাকে ভরবেগের পরিবর্তন বের করতে বলছে না বেগের পরিবর্তন? তাহলে বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন মানে কি বের করব আমরা? ভি মাইনাস এইটা কত বের করতে বলছে কিনা বলো তো? তা আমরা তো একটু আগে বললাম এই সমীকরণটা আমরা ইউজ করব, এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। ক্লিয়ার হইছো? ওকে, তাহলে এফটি এমটা যদি কমন নেই, কি থাকে আমাদের? ভি মাইনাস। তাহলে ভি মাইনাস ইউ এটা থাকতেছে এফটি ডিভাইডেড বাই এম। তাহলে দেখো বলের মানটা দেখি 60, সময়ের মানটা কত বলো? 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, এবং এম এর মানটা কত আমাদের? 30। তাহলে 120 আসছে কিনা দেখো। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে আমাদের 120। ক্লিয়ার হয়েছে? এগুলো যদি না পারো সর্বনাশ। ওকে, 100 কেজি চাল ভর্তি একটা ট্রাক এত বেগে চলমান। তাহলে কি বললো দেখো, তার শুরুর ভর হচ্ছে 100 কেজি, রাইট? কত বেগে চলমান সে? 30 মিটার পার সেকেন্ড। অর্ধেক চাল পড়ে গেল, তাহলে এখন কত চাল আছে? 50 কেজি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? কি বের করতে বলছে? ভরবেগের পরিবর্তন কত? কেউ বলতে পারবা কিনা এটা ভরবেগের পরিবর্তন কত হবে? অ্যান্সার ইজ 0। কত? কেন? ভরবেগের পরিবর্তন কত হবে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কোশ্চেনটা করা হয়েছে। ভরবেগের সংরক্ষণ সূত্র বলে বাহ্যিক বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন ঘটবে। সংরক্ষণ সূত্রের ডিরেক্ট একটা কথা, মানে স্ট্রেইট একটা লাইন হচ্ছে, বাহ্যিক বল বাইরে থেকে বল প্রয়োগ করা হলে তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। এই যে ট্রাকটা যে চলতেছে, আমি কি বাইরে থেকে এক্সট্রা কোনো বল প্রয়োগ করছি? কোন অন্য কোনো জিনিসের তাকে ধাক্কা দিছে? তাহলে তার ভরবেগের কোনো পরিবর্তন হবে না। কি বললাম বুঝছো কিনা দেখো তো? তার শুরুতে ভরবেগ যত, লাস্টেও তার ভরবেগ সেম। ভরবেগের পরিবর্তন তখনই হবে যদি বস্তুর মধ্যে বাহ্যিক বল থাকে। বাহ্যিক বল প্রয়োগ না করলে তার ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সূত্রটা তো অনেক বড়, ঢাকার আগে মোট ভরবেগ, ঢাকার পরে মোট ভরবেগ, এটা জিরো মানে সমান সমান থাকে, আমরা যে সূত্রটা পড়ে থাকি। কিন্তু এই এমসিকিউটা একটা ভালো এমসিকিউ, খুবই ভালো এমসিকিউ, যে আমাদের এর অ্যান্সার কত? 0। বাহ্যিক বল প্রয়োগ না করলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হবে না, তাই এটা ভরবেগের পরিবর্তন 0। এখানে কোনো বাহ্যিক বল নাই, বাহ্যিক বল থাকা লাগবে। এই ম্যাথগুলো করে আসছে কিনা বলো? 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো, বন্দুকটি এত পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত, তাই না? তাহলে এটা ভরবেগের
বন্দুকের ম্যাথ মানে কোত্থেকে আসছে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল আমাদের? m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। ভরবেগের বন্দুক আর গুলির ম্যাথের ক্ষেত্রে এটা জিরো হয় কিনা বলো? জিরো। তাহলে m1 v1 প্লাস m2 v2। ধরো এগুলো হচ্ছে গুলির ডেটা, গুলির ভর গুলির বেগ, সরি বন্দুকের ভর বন্দুকের বেগ, আর এটা ধরলাম গুলির ভর গুলির বেগ। যেকোনো একটা তো ধরতে হবে, একটাকে বন্দুকের আর একটাকে গুলির। তো আমাকে কি বের করতে বলছে? গুলির শেষ বেগ কত? তাহলে আমি v2, তাহলে মাইনাস m2 v2, আর এই পাশে থাকবে m1 v1। তাহলে v2 সমান সমান m1 v1 m2 মাইনাস, দেখো m1 ওয়ান গুলো সব হচ্ছে বন্দুকের, বন্দুকের ভর 1 কেজি, বন্দুকের বেগ কত? কত বেগে? 2 মাইনাস 2। কেন মাইনাস 2 দিছি? কারণ বন্দুক না পশ্চাৎ দিকে বেগ প্রাপ্ত হয়, গুলি যদি সামনের দিকে যায়, আমরা না ম্যাথগুলো করে আসলাম, বন্দুক কোন দিকে যাবে? তাহলে পশ্চাৎ বেগ মানে কি? সে পিছনের দিকে গেছে। তাহলে এই জন্য এই বন্দুকের ব্যাগটাকে আমি মাইনাস ধরে নিছি। কি বললাম বুঝছো? বন্দুকের ব্যাগ তো 2, কিন্তু আমরা শুধু 2 লিখবো না মাইনাস 2 লিখবো, কারণ বন্দুকটা পিছন দিকে গেছে। আর মাইনাস এখানে গুলির ভরটা 5 গ্রাম, 5 গ্রাম হচ্ছে কত? আর 1000 দিয়ে ভাগ দিলে কত আসবে? 0.005 আসবে। তাহলে মাইনাসে মাইনাসে কাটা যায়, আসে অ্যান্সার যেটার সাথে মিল। 0.4 আসছে? 0.4 আসছে নাকি? আমি 2 রে ভাগ করো 0.005 দিয়ে, 0.005 আসলে 1000 দিয়ে ভাগ দিলে 0.00 ওকে ওকে। দেখো 30 কেজি ভরের একটি গাড়ি এত বেগে কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। এরপরে 10 কেজি ভরের একটি একই বেগে, সেম বেগে পশ্চিম দিকে যাচ্ছে, এটা পূর্ব দিকে যাচ্ছে। একসময় গাড়ি দুইটির মধ্যে সংঘর্ষ হলো। ধরো একটা গাড়ি এদিকে যাচ্ছে পূর্ব দিকে, এটা ধরো এদিকটা পূর্ব দিক, তাহলে আমাদের এই দিকটা পশ্চিম না? তাহলে এই বরাবর আরেকটা গাড়ি আসতেছে পশ্চিম দিকে। তাহলে m1 হচ্ছে আমাদের 30 কেজি আর সেম বেগ, তাহলে এটাকে আমরা ইউ লিখি। ইউ হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। আর m2 এটা কত কেজি আমাদের? 10 কেজি। সেম বেগ বলছে, একই বেগে, একই বেগে, এই জন্য ইউ এটা হচ্ছে কত? -20। কেন মাইনাস দিছি বুঝতে পারছো তো? এক সময় গাড়ি দুইটার মধ্যে সংঘর্ষ হলো, মিলিত গাড়ি দুটি কোন দিকে মিলিত হয়ে গেছে। তাহলে মিলিত বেগ মানে কি? ধাক্কার পরে v1 v2 সমান সমান v মিলিত, এটা v বের করতে বলছেন আমাদেরকে। মিলিত বেগের সূত্র ডাইরেক্ট মনে আছে তো? m1 u1 এর জায়গায় শুধু u লিখলাম, কেন লিখছি বুঝতে পারছো? u ডিভাইড বাই m1 প্লাস m2, জাস্ট মানগুলো বসাবার কিছুই না। তাহলে m1 এর মান হচ্ছে আমাদের 30 ইনটু u হচ্ছে 20 প্লাস m2 হচ্ছে 10, u হচ্ছে আমাদের -20। তাহলে 30 প্লাস 10 যা আসে, এই তো মিলিত বস্তুর বেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ওই সূত্র থেকে মিলিত বস্তুর বেগ এটা পাই। মিলিত বস্তুর বেগ ডাইরেক্ট আমরা এটা ইউজ করতে পারি মিলিত হয়ে গেলে। u1 u2 লিখি নাই কেন জানো? u1 তো একই বেগে, তো u1 ও u হয়ে রয়েছে, u2 ও u হয়ে রয়েছে, মানে u1 ও 20 u2 ও 20। কি বললাম বুঝছো? মানে তুমি চাইলে তো অবশ্যই লিখতে পারতে এখানে u1 u2, তাহলে এটা আমরা কি দিতাম? u1 u1 ও 20 u2 20, বলছ না একই বেগে। ক্লিয়ার হইছো? একদম ইজি, যেটা অ্যান্সার আসে। আচ্ছা এটা অপশনটা দেওয়া হয় না এটাতে। এটার দিকে তাকাও। আগে জানো দুই ধরনের বল, একটা হচ্ছে সাম্য বল আর একটা হচ্ছে অসাম্য বল। সাম্য বল হচ্ছে একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেছে, কিন্তু সবগুলো বল মিলে জিরো হয়ে গেছে, টোটাল বল লব্ধি বল জিরো হয়ে গেছে। আর অসাম্য বল হচ্ছে যতগুলো বল কাজ করতেছে সবাই মিলে তার মধ্যে একটা কার্যকরী বল আছে, মানে ত্বরণ আছে তার। হ্যাঁ লব্ধি মানে লব্ধি বলটা জিরো না, শূন্য না, যেহেতু বল আছে শূন্য না, তার মানে তার ত্বরণ আছে।
তাহলে দেখো এখানে এই চিত্রটা দিয়ে কি বোঝাচ্ছে, এখান দিয়ে ধরো আমি যদি সম্পূর্ণ চিত্রটা আঁকি, ধরো এখান দিয়ে রশি দিয়ে একটা বস্তুকে ঝুলানো হয়েছে, এখান দিয়ে আরেকটা বস্তুকে ঝুলানো হয়েছে, তাহলে এই রশি তাকে টান দিয়ে ধরে রাখছে না, T1, এর এই রশি এই বস্তুটাকে এই রশির এই প্রান্ত টান দিয়ে ধরে রাখছে T2, আর তার ওজন কাজ করতেছে নিচের দিকে, কি বললাম বুঝছো, ওজনটাকে W2 আকারে লিখছে। বস্তুটা হচ্ছে এ বস্তু, উদ্দীপকের এ বস্তুটা যদি সাম্য অবস্থায় থাকে, লব্ধি বল শূন্য হইলে সাম্য অবস্থায় থাকবে। কি বল শূন্য হইলে? সবগুলো বল মিলে যদি জিরো হয়, সবগুলো বল মিলে যদি জিরো হয় তাহলে সে সাম্য অবস্থায় থাকবে। কি বললাম বুঝছো? আমার দেখতে হবে সবগুলো বল মিলে সে জিরো আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের কত কি কি বল কাজ করতেছে? T1 বল কাজ করতেছে, টানত বল, T2 বল কাজ করতেছে, আবার কোন বল কাজ করতেছে? W2। সবগুলো বল মিলে কত হয়েছে তার? বুঝছো কিনা দেখো তো কোনটার সাথে মিলে, যতগুলো বল আছে সবগুলো বল মিলে তার রেজাল্টটা কত করে রাখছে? জিরো। এই যে এটাকে বলা হয় সাম্য বলের ক্ষেত্রে যে সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো। সামেশন অফ এফ মানে যতগুলো বল কাজ করতেছে সবগুলো বল মিলে জিরো হয়ে রয়েছে। ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ওকে, তাহলে তুমি বুঝতে পারবা আগে একটা ভেক্টরের ধারণা দেওয়া লাগবে, আদারওয়াইজ একটু পেস লেগে যাবে। দেখো আরেকটা সেম টাইপের টপিকের ম্যাথ আসছে আমাদের। 4 কেজি 6 কেজি ভরের দুইটি বস্তু এত এত বেগে একই দিকে গতিশীল। কি বলছে এটা? একই দিকে। আচ্ছা, যেহেতু একই দিকে গতিশীল, তাহলে কি আমরা একটার বেগ প্লাস ধরলে আরেকটা কি মাইনাস ধরবো? দুইটাই প্লাস। ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটা যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তু রয়েছে, তাহলে মিলিত বস্তু সমীকরণ না আমাদের? v ইকুয়ালস টু মিলিত বস্তু সমীকরণ ডাইরেক্ট আমরা কি জানি? m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m, মান বসাই দিলে হবে। কিন্তু এই ক্ষেত্রে u1 ও আমাদের প্লাস হবে, u2 ও কি হবে আমাদের প্লাস হবে, কারণ একই দিকে গতিশীল। এটা তো করানোর দরকার নাই, বুঝতে পারছো এগুলো? ওকে, এবার দেখো এটা বলো অ্যান্সার কি হবে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কেমন? শুধু সমানুপাতিক। শুধু কি? এটা নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের কত সূত্র এটা? এই জন্য সূত্রগুলো ভালো করে পড়া লাগবে। দ্বিতীয় সূত্র কি বলছে সবাই খাতায় লিখো, দ্বিতীয় সূত্র কি বলছে এই যেন মনে থাকে। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো তো এটা আসছে কিনা উপরের কোশ্চেন থেকে, এটা থেকেই তো F = m আসছে। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে, ভালো করে পড়বা এগুলো, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা হচ্ছে নিউটনের কত সূত্র? দ্বিতীয় সূত্র। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আসছে না, বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের কেমন? সমানুপাতিক। এগুলো একটু মাথায় রাখা লাগবে, নাইতো তো গিয়ে অ্যান্সার করে আসবা বর্গের সমানুপাতিক, সমস্যা। সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র।
বাসা গিয়ে পড়বা, এটা তো ক নাম্বার প্রশ্ন এমনিও আসে, নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখো, হেভি ইম্পর্টেন্ট, অনেকগুলো কয়ের মধ্যে এই কটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আসি, আচ্ছা দেখো চিত্র তো দেয়া আছে, আবার কথাও বলে দেয়া আছে। কি বলছে চিত্রটাতে? চিত্রের যে ব্যাপারটা আছে সেটা কথা বলে দিছে যে 1 কেজি ভরের একটা বস্তুর উপর 3 নিউটন বল প্রয়োগ করা হইতেছে, আর একটা 2 নিউটন বল প্রয়োগ করতেছে, একই দিকে না বিপরীত দিকে? তাহলে নিট ত্বরণ কত? ত্বরণটা কত? তাহলে দুইটা বল F1 আর F2 একই দিকে না বিপরীতে? মাইনাস F2 ইকুয়াল টু যতগুলো বল আছে সবগুলো মিলে ma, এটাকে বলে সামেশন অফ ma, মানে একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করতেছে সবগুলো বল মিলে ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের ma। ma কিন্তু তুমি দেখবা এই বলগুলোকে একই দিকে, যদি 3 নিউটন যদি আমাদের এই বরাবর কাজ করতো তাহলে F1 প্লাস F2 হইতো না আমাদের? 3 নিউটন কি একই দিকে কাজ করতেছে না বিপরীতে? তাহলে এই জন্য F1 মাইনাস কি আমাদের F2 ইকুয়ালস টু ma। তাহলে F1 টা আমি এটা ধরলাম 3 মাইনাস F2 কত আমাদের 2। এই ক্লিয়ার হইছে না এগুলো? তুমি দেখবা বল কিন্তু ভেক্টর রাশি, তার দিকটা দরকার, কোন দিকে কাজ করতেছে। একই দিকে কাজ করে সবগুলো বল, দুইটা বল কি একই দিকে কাজ করে না বিপরীতে? যদি একই দিকে কাজ করে প্লাস, যদি বিপরীতে কাজ করে একটা আরেকটা মাইনাস হয়ে যাবে কিন্তু, যে F1 মাইনাস F2 ইকুয়াল টু ma, যে 3 মাইনাস 2 ইকুয়াল টু ma। আচ্ছা ma ত্বরণ তো বের করেছে, ভর কত এটা 1, ভর 1 না, তাহলে a ইকুয়ালস টু 1/1, তাহলে অ্যানসার হয়ে গেল 1 minus inverse 2। এরপরে কত হবে বলো, বলো বলো কত হবে এটা? একটু আগে মাত্র করাইছি। কোন সমীকরণ থেকে করব? সমীকরণটা বলো, সমীকরণটা বলো। ভেরি গুড, অবশ্যই বস্তুটার ভরবেগের পরিবর্তন, এই ওয়ার্ড গুলো আছে না, তাহলে বল ভরবেগের পরিবর্তন, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তো আসছে mv মাইনাস mu ডিভাইডেড বাই। এরপরে আমরা দেখব কি বের করতে বলছে, দেখো তো কত সময় ব্যাপী, তাহলে কি বের করব? টি এর মান, জাস্ট এইটুকু, আর এক্সচেঞ্জ করা যায়, শেষ, মান বসায় দিলে হবে। mv মাইনাস mu ভরবেগের পরিবর্তন দেয়া আছে কত আমাদের 10, বল দেয়া আছে কত নিউটন 100, শেষ, সময় আমরা পাবো 0.1। ক্লিয়ার হয়েছে কিনা দেখা তো? একদম এই সমীকরণ থেকে অনেকগুলো বোর্ডে, যে এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023-এ, এই টাইপের ম্যাথ অনেকগুলো করা হচ্ছে। আচ্ছা এইটা একটা ভালো ম্যাথ, এইটা একটা ভালো ম্যাথ, আবার একই দিকে ফিরে এলে, একই দিকে না একই বেগে, এটা ভুল দিছে কথাটা, এটা কাটো, এটা হচ্ছে ভুল দিছে কথাটা হবে একই বেগে। বলটির ভরবেগের পরিবর্তন কত? কি করতেছে চলো দেখো, এরকম ম্যাথ আসলে ভালো, প্রশ্ন কিন্তু ইদানিং স্ট্যান্ডার্ড হচ্ছে, সুন্দর সুন্দর ম্যাথ দিবে কিন্তু। দেখো কি বলছে এখানে, এখানে ধরো একটা বল, আমরা টেনিস বল আছে না, দেয়ালে মারি, দেয়ালে মেরে আবার এটা ফেরত আসে না, ওকে দেখো তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে, এই বেগে, ওকে ইউটা, এত বেগে সে দেয়ালে গিয়ে ধাক্কা দেয়, তার ভর হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম মানে 0.05, এই বেগে গিয়ে সে দেয়ালে ধাক্কা দেয়। দেখো সবাই বুঝো, এই বস্তুটা এই বেগে গিয়ে দেয়ালে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে আবার সে দেয়াল থেকে ফেরত আসে কত বেগে? একই বেগে, তাহলে ফেরত আসে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ধাক্কার পরে তার যে বেগ সেটা ভি, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু এই দিকটাকে আমি প্লাস ধরতেছি, তাহলে এই দিকটাকে আমি কি ধরতে পারবো? আবার চাইলে এই দিকটাকে যদি আমি মাইনাস ধরি, তাহলে এই দিকটাকে কি ধরবো না? ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো, দেখো দেয়ালে এই বরাবর গিয়ে ধাক্কা খাইছে, আবার ফিরে আসছে একই বেগে, তাহলে এই বরাবর যে বেগটা সেটা প্লাস ইউটা, আর ধাক্কার পরে যে বেগটা ভি সেটা কি হয়ে যাবে? প্লাস না মাইনাস? মাইনাস। ক্লিয়ার হয়েছে? কি বের করতে বলছে?
ভরবেগের পরিবর্তন আমরা একটু আগে মাত্র লিখলাম, বলো ভরবেগের পরিবর্তন সূত্র কি? না, শুধু ভরবেগের পরিবর্তন। আমাকে বল প্রয়োগ করা হয়েছে কত কত সময় ধরে কিছু দেয়া আছে, এমভি মাইনাস এখান থেকে ভরবেগের যে পরিবর্তন সেটা থেকে কি করতে পারবো। যদি এফ দেয়া থাকতো, টি দেয়া থাকতো, তাহলে ওইটা থেকে করতাম। তো আমার ডাইরেক্ট এমভি এমইউ দেয়া আছে, তো আমি এটা ইউজ করবো না এখন। ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। ওকে, তাহলে ভরের মানটা কত? 0.05। ব্যাগের মানটা কত? +20 না -20? -20। ইম্পর্টেন্ট আছে এখানে মাইনাসটা, মাইনাস একটু মুছি। 0.05। ইউর মানটা কত? 20। তাহলে এইটা আসবে কত? কত আসে এটা? এক না কত? হ্যাঁ 112 মাইনাসে এটা পুরোটা না, শুধু এটা, কারণ আছে আমাদের। 1 এটা হচ্ছে -1, তাহলে টু মাইনাস কত আসছে? তাহলে তার ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত? -2। এখানে এই মাইনাসটা দিয়ে বোঝানো হয়েছে ভরবেগের পরিবর্তনটা কোন দিকে হয়েছে, এদিকে ডানে হয়েছে না বামে হয়েছে? মাইনাসটা বামে হয়েছে না ভরবেগের পরিবর্তন? কোন দিকে ভরবেগের পরিবর্তন? কিন্তু পরিবর্তন হয়েছে কতটুকু? 2। মাইনাসটা দিয়ে দিকটা বোঝাইছে কোন দিকে ভরবেগের পরিবর্তনটা হয়েছে। এটা কি এই যে এই দিকে তার ভরবেগের পরিবর্তন হয়েছে, না এই দিকে তার ভরবেগের পরিবর্তন হয়েছে? মাইনাসটা জাস্ট এইটা ইন্ডিকেট করছে, কিন্তু পরিবর্তন কতটুকু হয়েছে? 2 পরিমাণ। এই জন্য অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? 2। ক্লিয়ার হয়েছে এটা? ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যদি উল্টাপাল্টা করো, এটা কিন্তু অনেকের রেজাল্ট 0 দিয়ে আসবো, বলবে এখনো এই দুইটা গুণ করলে যা আসবে এই দুইটা গুণ করলে তো একই আসবে, এটা বিয়োগ করে 0 দিয়ে দিবে, 0 আসবে আমাদের অ্যান্সার। কারণ এইটার মানটা কিন্তু মাইনাস, এটাও মাইনাস, এই জন্য দুইটা যোগ হয়েছে 2। এগুলো কিন্তু বুঝে শুনে অ্যান্সার করে আসা লাগবে। দেখো ভালো ম্যাথ। 2 টনের একটি ট্রাক ঘন্টা এত কিলোমিটার বেগে চলছে, তাইলে 2 টন মানে হচ্ছে 2000 কেজি। 1 টন 1000 কেজি। ঘন্টায় কত বেগে চলতেছে? এটাকে বলা হয় 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে বলা হয় ঘন্টা এত বেগে চলতেছে 36 কিলোমিটার। এটা যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই কি করব? 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ, তার মানে আমাদের আসবে 10। এত বেগে চলছে, এটি 4 মিটার দূরত্বে থামাইতে চাই, আমি থামাইতে চাই। আচ্ছা, একটা জিনিস চলতেছে গতিশীল, একটা জিনিস গতিশীল, এখন আমি তাকে থামাইতে চাই, তাহলে আমি কি প্রযুক্ত বল দিব না বাধা দানকারী বল দিব? থামাইতে চাই, অবশ্যই বাধা দানকারী বলটা দিব। তা আমাকে বলছে যে ভাই বাধা দানকারী বলের মান কত? প্রযুক্ত বল দেয়, বাধা দানকারী বল দেয়, সেটা সমীকরণ হচ্ছে F = ma। কিন্তু বাধা দানকারী বল দিলে আমরা -ma দিই, মাইনাসটা দিয়ে বোঝানো হয় বাধা দানকারী বল। কি বললাম বুঝছো? যদি আমি আগেই লিখে দিই বাধা দানকারী বল, তাহলে কিন্তু মাইনাস দেওয়া লাগবে না। আমি যদি লিখি শুধু বল, তাহলে মাইনাস দিব, কারণ এই বলটা প্রযুক্ত না বাধা দানকারী আমি জানি। কিন্তু আমি যদি লিখে দেই বাধা দানকারী বল, তা আমি বললেই দিছি বাধা দানকারী, তখন কি আর মাইনাস দিব? ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। ওকে, এই জায়গায় ব্যাপার, ধরো বাধা দানকারী বল লিখলাম, আমার তো বলের মানটা দরকার কত? F = ma। দেখো তো এই দেয়া আছে কিনা এখানে? দেয়া আছে। ওকে, তাহলে আমার এ কি করতে হবে? কিভাবে বের করব? তার শেষ বেগটা কত বল? আদি বেগ 10, 0। ওকে, ভি প্রাইম ধরছে, অথবা তুমি এটাকে ইউ ধরো, তুমি কাজ করো, যে বেগে সে চলতেছে ইউ, আর এটাকে কি ধরবো আমরা? তাকে থামাইতে হবে আমাকে, তাহলে থামাইতে হলে তো 0 শেষ বেগ। তাহলে এখান থেকে এই যে এই ডেটাগুলো থেকে আগে কি বের করা লাগবে আমাদের? ত্বরণ। কিভাবে বের করব? এই যে এই সমীকরণের চিহ্ন কিনা দেখো, বুঝছো কিনা দেখো। এখান থেকে কি বের করব আমরা? আগে এইটা বের করে নেওয়া লাগবে। এই ম্যাথ টেট আসলে সুন্দর করে গুছিয়ে অ্যান্সার করে আসতে হবে। সবকিছুর মান দেয়া আছে, এই পেয়ে যাবো না আমরা, নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে এর রেজাল্ট নেগেটিভ, কারণ বাধা দানকারী বল। তাহলে এম এর মান এর মান বসাই দিলে তুমি পেয়ে যাবা। পারবা তো এটা? ওকে, করে নিও কিন্তু এগুলো, তা আপলোড হবো ওই জায়গা থেকে আবার দেখবা। ওকে, এটা বলো, অ্যান্সার বলো। এত সমবেগে চলমান 1 কেজি ভরের একটা বস্তুর ত্বরণ কত বলো?
20 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 1 কেজি ভরের একটি বস্তুর ত্বরণ কত? ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশন করো। সমবেগে চলমান 1 কেজি ভর। ওকে, অ্যানসার দেখো। একটু মাথা খাটায় পড়াশোনা করা লাগবে, একটু মাথা খাটায় পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? সায়েন্স তো, ফিজিক্স পড়তেছো, একটা বেস্ট কোয়ালিটির ব্রেনটা ইউজ করে তোমাকে পড়াশোনা করতে হবে, নাই তো প্রবলেম। কি বের করতে বলছে? ত্বরণ। বস্তুটা কিভাবে যাচ্ছে? সমবেগে গেলে ত্বরণ থাকে? এর অ্যানসার ইজ 0। কোনো বস্তু যদি সমবেগে চলে তার কোনো ত্বরণ আছে? এরকম ট্রিকি প্রশ্ন দিবে তো। একটু বললাম না, ব্রেইনটা খাটায়া শান্ত হয়ে চিন্তা করে অ্যান্সার করা লাগবে। যেহেতু বস্তুটা সমবেগে চলতেছে, সুতরাং তার ত্বরণ কত হয়ে যাবে? সেটা সমবেগে চলতেছে। ওকে, এটা তো জানো, মুখস্থ মান। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত কম জানলে? ভেরি গুড। 6.673 into 10 inverse 11, এটা একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি। মনে থাকবে তো, এটা খাতায় লিখে নাও। 6.673 into 10 ইনভার্স 11, এটা একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে তার একক। লিখছো? না 10 টু দি পাওয়ার 11 না, 10 ইনভার্স। এটা 10 ইনভার্স। নিউটন মিটার স্কয়ার। ও সরি স্যার, হ্যাঁ এটা কেন দিচ্ছে? এটা তো দেখিনি স্যার। আহা, ও চলে গেল। আচ্ছা, এটা গ ছিল না, অ্যানসারটা এটা জেনে নাও। এটা আবার আনতে হবে। 6 এককটার দিকে তাকাইতে হবে। মানটা সেম দিছে, এককটা চেঞ্জ দিছে, তাই না? লক্ষ্য রাখিনি। ওকে, এটা অ্যানসার জানো কিনা দেখি তো। অভিকর্ষ বল কে? পৃথিবী। ভেরি গুড। তাহলে এবার যারা না জানো এটার ব্যাপারে একটু জেনে নাও। এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, মহাবিশ্বের শুধু পৃথিবী না, পুরো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এটাই নিউটনের মহাকর্ষ সূত্র। এই যে একে অপরকে আকর্ষণ করে, এই বলটাকে তো আমরা বলি মহাকর্ষ বল। এই যে কলমের সাথে আমার আকর্ষণ বল আছে কিনা বলতো? আছে। কিন্তু এই আকর্ষণ বলটা এতটাই কম যে আমরা একে কাছে আসতেছি না। ভর অনেক বেশি হইতে হয় আকর্ষণ বলটা ফিল করার জন্য। এই জন্য আমি একটা বস্তুকে ছেড়ে দিলে পৃথিবীর ভর বেশি, এর জন্য পৃথিবী যে আকর্ষণ করে এটা বোঝা যায়, এই জন্য বস্তুটা নিচের দিকে চলে আসে। কি বললাম বুঝছো? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। কিন্তু এই যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়ে থাকে, একটা কি হয়ে থাকে, তাহলে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ বলকে, মহাকর্ষ বলটাকে আমরা আলাদাভাবে অভিকর্ষ বল বলি। ধরো আমার সাথে এই কলমের যে আকর্ষণ বল, এটাকে অভিকর্ষ বল বলতে পারবো? অভিকর্ষ বল হইতে হলে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল, সেটা অভিকর্ষ। যেমন আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, ধরো এটা ভূমি, ধরো এটা একটা গাছ, মানে ভূমি বলতে এটা ধরো পৃথিবীর পৃষ্ঠ, এটা পৃথিবীর পৃষ্ঠ। এটা একটা গাছ, ধরো এই গাছে, হ্যাঁ এটা গাছ, এই গাছে, এটা অদ্ভুত গাছ। এই গাছে একটা ফলটা হচ্ছে এরকম চতুর্ভুজ আকৃতির, বুঝছো? এই ফলের সাথে গাছের যে আকর্ষণ, এটা কি মহাকর্ষ বল হবে না অভিকর্ষ বল হবে? ফলের সাথে গাছের মহাকর্ষ বল। অভিকর্ষ হলে পৃথিবী হওয়া লাগবে। পৃথিবীর সাথে ফলের যে আকর্ষণ, সেটা মহাকর্ষ না অভিকর্ষ? সেটা অভিকর্ষ। এই মহাকর্ষ বলটাকে আমরা অভিকর্ষ বলে থাকি, স্পেসিফিক আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। সবকিছুই তো মহাকর্ষ বল, কিন্তু তার মধ্যে একটা যদি পৃথিবীর সাথে অন্য কোনো কিছু আকর্ষণ বল, সেটা কি বল বলবো তখন আমরা? অভিকর্ষ বল। এই জন্য বলছে কোন দুইটা বস্তুর মধ্যে অভিকর্ষ বল? একটা পৃথিবী আর বই। পৃথিবীর সাথে অন্য যে কোনো দুইটা বস্তু হলেই। এটা জানো জি? এটা কি আমাদের অভিকর্ষ ত্বরণ?
অভিকর্ষ ত্বরণ, তাই না? যেহেতু অভিকর্ষ ত্বরণ আমাদের, এটা রাশিমালা কি মানে কোন সমীকরণ থেকে আমরা জি এর মানটা কত বসাই 9.81 না? তাই এটা কি আন্তাজে বসাই দিয়েছেন না একটা সমীকরণ থেকে আসছে? তাহলে জি এর সমীকরণ কি? একটা প্ল্যানেটে জি এর মান যদি বের করতে চাই, সে জি এর সমীকরণ হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। কি বললাম বুঝছো? এটা জি এর রাশিমালা, অভিকর্ষ ত্বরণের রাশিমালা। যে কোনো প্ল্যানেটে, যে কোনো প্ল্যানেটে তুমি ওই এটা তো মহাকর্ষীয় ধ্রুবক, এটা ধ্রুবকীয় মান, ওই প্ল্যানেটের ভর, ওই প্ল্যানেটের ব্যাসার্ধ তুমি যদি বসাও তাহলে জি এর মান পাবা। পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ আর এই ওই ধ্রুবকের মানটা বসায় আমরা 9.81 পাইছি। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? কোনো একটা প্ল্যানেটে জি এর মান খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জি এর মান যদি বের করতে চাই ওই প্ল্যানেটের গ্রেভিটির ভর আর স্কয়ার এইগুলো বসায় আমার দেখতে হবে ওই প্ল্যানেটের জি এর মানটা কত। জি এর সমীকরণ। আর মহাকর্ষ বলের সমীকরণ দেখো, যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল, সে বলের সমীকরণ হচ্ছে আমাদের জি m1 m2 এই যে দুইটা বস্তু আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ আর স্কয়ার। এটা হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বলের সমীকরণ। এই ক্লিয়ার হয়েছে তো? যে কোনো দুইটা বস্তু, আর এটা হচ্ছে জি এর সমীকরণ। ম্যাপটা আছে সামনে আমাদের আরো। আচ্ছা দেখো একটা জিনিস, চন্দ্র ও সূর্যের ওকে, এবার দেখো এটাতে ছিলাম, এইটার অ্যান্সারটা দেখো। এবার এই টাইপের কোশ্চেন এমসিকিউ তে আসার পসিবিলিটি হিউজ, এই টাইপের আমার কাছে মনে হচ্ছে। ওকে, তো এই ব্যাপারটা একটু ডিটেলসে যাই, চলো। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, একটু আগে সমীকরণটা দেখাইছি, তবে একটু পর। মহাবিশ্বের এই বস্তুর ভর ধরো m1, এই বস্তুর ভর ধরো m2, এবং এই দুইটা বস্তুর যে মধ্যবর্তী ডিসটেন্স সেটা হচ্ছে r, সেটা হচ্ছে r। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে। এই আকর্ষণ বলটাকে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটাকে আমরা কি বলে থাকি? মহাকর্ষ বল। আর তার মধ্যে একটা যদি পৃথিবী হয়ে থাকে তাহলে ওই আকর্ষণ বলটাকে তখন আমরা বলি অভিকর্ষ বল, রাইট? এই মহাকর্ষ বলের সমীকরণটা কি ছিল আমাদের? F equals to G into m1 m2 divided by r square। G ছিল মহাকর্ষীয় ধ্রুবক, দুইটা বস্তুর ভর গুণ করব আর তারা দুইটা বস্তু কত দূরে আছে সে দূরত্বের মানটা হচ্ছে r। তাহলে দেখো এবার আমি চাচ্ছি বলের সাথে, মহাকর্ষ বলের সাথে এই বস্তুদের মধ্যবর্তী দূরত্বের সম্পর্কটা কেমন? সমানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক? বর্গের ব্যস্তানুপাতিক, রাইট? তাহলে এটা আলাদা একটা এমসিকিউ। সেটা কি? এই বলের সাথে, মহাকর্ষ বল, বলের সাথে আর এর সম্পর্কটা কেমন? এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কত হবে তাদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে। দূরত্ব যদি বাড়ায় দাও, দুইটা বস্তুরে যদি, ধরো একটা বস্তুরে আমি দূরত্ব বাড়ায় দিলাম, এই এখানে নিয়ে আসলাম, তাহলে মহাকর্ষ বলের পরিমাণটা কমে যাবে। ব্যস্তানুপাতিক এই সম্পর্কটা বলে। আর আর এই সম্পর্কটা বলতেছে যে ভাই বলের সাথে মহাকর্ষ বলের সাথে তাদের মধ্যবর্তী বস্তুদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মহাকর্ষ বল আর এই দুইটা বস্তুর মধ্যে যে দূরত্ব আছে সে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা এমসিকিউ কিন্তু আলাদা আসে। কোন এমসিকিউটা আসে? যে এই মহাকর্ষ বল এফ ও আর, এই মহাকর্ষ বল ও আর এর মধ্যে সম্পর্ক কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে আর এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দূরত্বের বর্গ, এই বর্গের ব্যস্তানুপাতিক নিচে আছে মানে কি? ব্যস্তানুপাতিক। এটা আলাদা একটা এমসিকিউ, আলাদা। এইটার অ্যান্সার আসতেছি, তার আগে এই এমসিকিউটা মাথায় সেট করো। সেটা কি? মহাকর্ষ বল আর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সম্পর্ক কেমন? তাদের মহাকর্ষ বল আর বস্তুদ্বয়ের মধ্যবর্তী সম্পর্কটা কেমন? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যে এফ 1/r², এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মহাকর্ষ বল আর আর এর সম্পর্কটা এমসিকিউর জন্য আলাদাভাবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার মানে আমি যদি দেখো চন্দ্র ও সূর্য যে কোনো দুইটা বস্তুর মধ্যে আমি যদি দূরত্ব দ্বিগুণ করে দিই, আমি যদি দূরত্বটা দ্বিগুণ করে দিই, তাহলে দূরত্ব যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে বলের পরিমাণটা, তুমি এখানে এগুলো এমনি সমীকরণ করে করা যায় কিন্তু ডাইরেক্ট বসাই দেবে, এত চিন্তা নেই।
তুমি দূরত্ব দ্বিগুণ, তাহলে আর এর জায়গায় আমি 2 আর করে দিছি, তাহলে স্কোয়ার করলে দ্বিগুণ, তাহলে কত হয়ে যাচ্ছে 1/4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বলের পরিমাণটা 1/4 হয়ে যাবে। এগুলো আলাদাভাবে এরকম ডিটেলসে করা যায়, মানে সমীকরণ তৈরি করে করে। তুমি এমসিকিউতে এত কিছু করার ঝামেলা নাই। তুমি কি করবা, তুমি সম্পর্কটা লিখবা, বলের সাথে মহাকর্ষ বলের সাথে দূরত্বের সম্পর্কটা কেমন সেটা লিখবা, এফ 1/r²। তো তুমি কোনটাকে চেঞ্জ করছো, আমি আর ডাবল দ্বিগুণ করে দিচ্ছি, দূরত্বটা দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে 1/4। বলের পরিমাণটা হয়ে যাবে 1/4। সম্পর্কটার মধ্যে সমীকরণটা মানটা বসাই তুমি বুঝে যাবে বলের পরিমাণটা 1/4 হয়ে যাবে। ঠিক আছে, এমনি ম্যাথ করে আমরা দেখতে পারি, যেহেতু যেহেতু এমসিকিউ আমরা জাস্ট আর এর মানটা 2 বসাই দিব, কারণ আমি দ্বিগুণ করছি দূরত্ব। দূরত্ব যদি 3 গুণ করতে বলতো, যে বস্তু দুইটার মধ্যে দূরত্ব 3 গুণ করে দিয়েছি, তাহলে মহাকর্ষ বলের পরিমাণটা কত হবে? সম্পর্ক তো এটাই। তো আমি যেহেতু 3 গুণ করছি দূরত্ব, তাহলে 3 বসাই দেব, 3², তখন বলের পরিমাণটা হয়ে যেত 1/9। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ জি এর সাথে আর এর সম্পর্ক কেমন? সেম। এই দেখো একটু আগে মাত্র জি এর সমীকরণ দেখছি, জি সমানুপাতিক ছিল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি এর সাথে আর এর সম্পর্ক দেখো, জি এর সাথে আর এর, এফ এর সাথে মহাকর্ষ বলের সাথে আর এর সমীকরণ যেমন, জি এর সাথেও সেম, দুটো একত্রেই দেখা গেল। মহাকর্ষ বলের সাথেও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, জি এর সাথেও আমাদের আহা এই ক্লাস চলতেছে, একটু পরে আসেন। হ্যাঁ হ্যাঁ, পরে পরে। অভিকর্ষ ত্বরণ দেখো জি এর সাথে আর এর সম্পর্কটা কেমন, আমাদের বর্গের ব্যস্তানুপাতিক, পর জি 1/r²। তাহলে অভিকর্ষ ত্বরণ জি জি এর সাথে আর এর সম্পর্ক, যা সমীকরণটার দিকে তাকাবা, জি এর সাথে আর এর সম্পর্ক কেমন, জি এর সাথে আর এর এই বর্গের ব্যস্তানুপাতিক, নিচে আছে মানে ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের জি এর সাথে আর এর সম্পর্ক এখান থেকে অ্যান্সার করবা, বলের সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক মহাকর্ষ বলের সাথে এবং অভিকর্ষ ত্বরণের সাথে। এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে অভিকর্ষ ত্বরণ আর তার দূরত্বের সম্পর্ক কেমন, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এরপর দেখো বিদ্যুৎ চুম্বকীয়, ওগুলো আসছে আমরা শুরুতে যে এই পড়াগুলো পড়ছিলাম। বিদ্যুৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী? আচ্ছা এটা জানো, বিদ্যুৎ চুম্বকীয় বল মানে তড়িৎ বলটা আর কি, তড়িৎ চুম্বকীয় যে বলটা, তড়িৎ চুম্বকীয় বল অথবা বিদ্যুৎ চুম্বকীয় বল যেটাই বলি, তড়িৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ বলের শক্তির 10⁻36 গুণ। এইটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তড়িৎ চুম্বকীয় বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, আমাদের যে মহাকর্ষ বল আছে, মহাকর্ষ বলটা তো সবচেয়ে দুর্বল বল। বিদ্যুৎ চুম্বকীয় বলটা এই মহাকর্ষ বলের এত গুণ, 10⁻36 গুণ, এত গুণ বেশি শক্তিশালী এই বিদ্যুৎ চুম্বকীয় বলটা, এটা বেশি শক্তিশালী মহাকর্ষ বলের 10⁻। আর এটা যদি এটা দিয়ে আসে প্রশ্নটা, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এই সবগুলো টপিক খাতায় লিখে রাখো। সবল নিউক্লিয় বল মাধ্যাকর্ষণ বলের 10⁻38 গুণ। দেখো তড়িৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ বলের 10⁻36 গুণ, আর সবল নিউক্লিয় বল মাধ্যাকর্ষণ বলের 10⁻38 গুণ। তাহলে বলো তো এই দুইটার মধ্যে সম্পর্কটা কেমন হবে? সবল নিউক্লিয় বল তড়িৎ চুম্বকীয় বলের বলের 100 গুণ। এই তিনটা ব্যাপার একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ বলের 10⁻36 গুণ, আর সবল নিউক্লিয় বল মাধ্যাকর্ষণ বলের 10⁻38 গুণ। এত গুণ বেশি শক্তিশালী সবল নিউক্লিয় বলটা, সবচেয়ে তো শক্তিশালী বল সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল মাধ্যাকর্ষণ বলের 10⁻38 গুণ শক্তিশালী। আর সবল নিউক্লিয় বল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 গুণ শক্তিশালী।
এই বলের 100 গুণ শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বলটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা একটু পরে নোট করো, সমস্যা নেই। নিচের কোন বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায়? সবল নিউক্লিয় বল। একটু আগে আমরা বলছিলাম সবল নিউক্লিয় বল, এখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটি হিউজ। সবল নিউক্লিয় বল, তাহলে এই সবল নিউক্লিয় বলের ব্যাপারে কি কি মাথায় রাখবা? এটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে যে ধরে রাখে নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন আর নিউট্রনকে, যে বলের মাধ্যমে প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখা হয়েছে, সেই বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে কাজ করে। এটা একটু আগে একটা এমসিকিউর মধ্যে লিখছিলাম, আবার লিখে দিতেছি এগুলো কাজ করে। আর হচ্ছে এই বলের কারণেই, সবল নিউক্লিয় বলের কারণেই সূর্য থেকে তাপ ও আলো পাওয়া যায়, আলো পাওয়া যায়। এবং সবল নিউক্লিয় বলের ব্যাপারে আরো একটা ধারণা পাই, এই বলের পাল্লা কতটুকু রেঞ্জের মধ্যে এই বলটা কাজ করে। আমরা একটু আগে বলছি এই বলটা কাজ করে নিউক্লিয়াসের মধ্যে, একটা পরমাণুর এই নিউক্লিয়াস যদি এটা একটা পরমাণু হয়ে থাকে, এই যে পরমাণু আমরা যে কেমিস্ট্রিতে পড়ি, যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে যে বল ধরে রাখে সেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻15 মিটার। এই কারণে সবল নিউক্লিয় বলের পাল্লা কতটুক রেঞ্জের মধ্যে এই বলটা কাজ করে, এই পাল্লা এটাও আসতে পারে 10⁻15 মিটার। ওকে, এগুলো সবল নিউক্লিয় বলের ব্যাপারে ধারণা। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণ দুর্বল নিউক্লিয় বল। এটা একটু ডাইরেক্ট মাথায় রাখো, কারণ এটার ব্যাপারে একটা না হয় বিস্তারিত লেকচার দিতে হইব, যে তেজস্ক্রিয় যে বিটা রশ্মিটা নির্গত হয় দুর্বল নিউক্লিয় বলের মাধ্যমে কিভাবে নির্গত হয়, এটার জন্য তাহলে বিশাল বড় একটা লেকচার দেওয়া লাগবে। তো একটু ডিরেক্ট আপাতত মাথায় রাখো, যেহেতু এমসিকিউ পড়তেছি। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি নির্গত, তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা রশ্মি নির্গত হয়, বিটা রশ্মি নির্গত হয়, গামা রশ্মি, তিনটা রশ্মি নির্গত হয়। এই যে বিটা রশ্মিটা বের হয়, এটা নির্গত হয় দুর্বল নিউক্লিয় বলের কারণে। ওকে, এটা জাস্ট একটু ডিরেক্ট মাথায় রাখো। সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে? একটু আগে আমরা বললাম যে 10⁻15 মিটার পর্যন্ত সবল নিউক্লিয় বল। আচ্ছা, প্রত্যেকটা বলের পাল্লা লিখে দিই। মহাকর্ষ বল এই বলের পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। তড়িৎ চুম্বকীয় বল এই বলের রেঞ্জ, কতটুকু রেঞ্জ পর্যন্ত এই বলটা কাজ করে, এটা হচ্ছে পাল্লা, কতটুকু রেঞ্জ, এটাও অসীম তড়িৎ নিউক্লিয় বল। তারপর দুর্বল নিউক্লিয় বল এই বলের পাল্লা হচ্ছে 10⁻18 মিটার। আর হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল এই বলের পাল্লা হচ্ছে আমাদের 10⁻15 মিটার। ঠিক আছে, এগুলো একটু, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10⁻15 মিটার। বিশাল বড় ম্যাথ করা লাগবে, এটা ম্যাথ করে অ্যান্সার বের করা লাগবে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এত হলে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? দেখো, একটু টাইম লাগবে, কিন্তু প্র্যাকটিস করা লাগবে যদি বোর্ডে আসে এরকম টাইপের এমসিকিউ, যেন তুমি পারো। আমাকে ধরো এটা পৃথিবীতে জি এর যে মান সেটা আমাদের জানা, জি ই লিখলাম আর্থ দেখে, সেটা হচ্ছে 9.81, এটা আমরা জানি পৃথিবীতে। আর এইটা হচ্ছে ধরো চাঁদ, এটা চাঁদের পৃষ্ঠ, ধরো এটা হচ্ছে চাঁদের পৃষ্ঠে, এই চাঁদের পৃষ্ঠে জি এর মানটা কত, ধরো মুন থেকে জি এম, চাঁদের পৃষ্ঠে জি এর মানটা কত সেটা বের করতে বলছে, যে চাঁদের অভিকর্ষ ত্বরণ কত চাঁদের পৃষ্ঠে। তাহলে দেখো, কোনো একটা প্ল্যানেটের অভিকর্ষ ত্বরণ বের করতে গেলে ওই প্ল্যানেটের সমীকরণ হচ্ছে জি এম এম আর এম স্কোয়ার। কোনো একটা প্ল্যানেটের অভিকর্ষ ত্বরণ বের করতে গেলে জি মান বের করতে গেলে জি এর রাশিমালা সমীকরণ হচ্ছে আমাদের এইটা।
এই সমীকরণে বসায় আমরা ওই প্ল্যানেটের হচ্ছে জি বের করতে পারবো। এখন চাঁদের ভর, চাঁদের ব্যাসার্ধ এগুলো তো আমার জানা নাই, কিন্তু একটা হিন্ট দিয়ে দিছে, বলছে পৃথিবীর বড় ব্যাসার্ধ যত হবে চাঁদের বড় ব্যাসার্ধ 81 গুণ। এটা কি বললো? ধরো পৃথিবীর ভরটা হচ্ছে এমই আর চাঁদের ভর হচ্ছে এমএম। তো বলছে এই যে পৃথিবীর ভর, এই যে চাঁদের ভর এমএম, এই চাঁদের ভরের 81 গুণ। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এমএম আমি কত লিখতে পারি? এমই বাই 81। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তাহলে এমএম যদি আমি রাখি তাহলে 81টা এটার সাথে চলে আসবে। কেন এই কাজটা করছি একটু পরেই বুঝতে পারবো। এরপর বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর ই আর চাঁদের ব্যাসার্ধ আর এম। বলছে চাঁদের ব্যাসার্ধ, এই যে চাঁদের ব্যাসার্ধ, চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই যে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে চাঁদের ব্যাসার্ধ এটা সমান সমান হয়ে রয়েছে আর ই বাই 4। তো আমরা এই কাজটা এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে এই এমএম এর জায়গায় আমরা এম ই বাই 81 লিখে ফেলবো, এবং আর এম এর জায়গায় আমরা আর এম এর জায়গায় আর ই বাই 4 এটা লিখে ফেলবো, এটা স্কোয়ার। বুঝছো? এম এর জায়গায় আমরা এম ই বাই 81, আর এম এর জায়গায় আর ই বাই 4, এটুকু। এরপরে কি করব? আচ্ছা এগুলোকে এরপরে কি করব দেখো। এরপরে জি এম ই 81টা নিচে নিয়ে আসছে, যে 81 নিচে নিয়ে আসছে, আর এই পাশে থাকতেছে আমার আর ই স্কোয়ার বাই 16। তাহলে এই 16টা উপরে নিয়ে যেতে পারি, 16টা আমি উপরে নিয়ে যাই। আশা করি বুঝতে পারছো কি করছে এখানে। জাস্ট সিম্পল কিছু ক্যালকুলেশন, এই জি এম ই 81টাকে নিচে নিয়ে গেছি, আর আর ই স্কোয়ার রয়ে গেল আমাদের, আর 4 স্কোয়ার 16টা উপরে নিয়ে গেলাম। তাহলে এই যে 16/81 আর এই পাশে রয়ে গেল জি এম ই আর ই স্কোয়ার। তাহলে এইটা দেখো, এটা কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান, কারণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান জি ই জি দিয়ে লিখি জি এম ই পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এইটার জায়গায় এই জন্য আমরা এইটা করছি 16/81 ইন্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানটা বসাইতে পারি। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে আমাদের 9.8। তাহলে 9.8 এই মানটা থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে 16 ইন্টু 9.8 ভাগ 81 1.94। এই যে প্রথমটা, এটা হচ্ছে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান। এটা একটু ম্যাথ টেট করে আসা করা লাগবে। তাহলে এই ম্যাথে কি করছি? এই ম্যাথে করছি কি, আমরা চাঁদের অভিকর্ষ ত্বরণ বের করব। তাহলে চাঁদের জন্য অভিকর্ষ ত্বরণের সমীকরণটা লিখলাম। তাহলে চাঁদের ভরের জায়গায় এই যে আমরা তুলনাটা আমাদের এখানে দেওয়া আছে, তুলনাগুলো, এই তুলনাগুলো আমরা এই এম এর জায়গায় এম ই বাই 81 নিয়ে আসছি, আর এম এর জায়গায় আর ই বাই 4 নিয়ে আসছি। ওই তুলনাগুলো থেকে যে চাঁদের পৃথিবীর ভর চাঁদের ভর 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, এই তুলনাগুলো থেকে আমরা এই কাজটা করছি। তারপর কি করছি, 81টা নিচে নিয়ে গেছি, আমরা জাস্ট এটাকে জি এম ই বাই আর স্কয়ার লিখছি, কারণ এইটার জায়গায় পৃথিবী অভিকর্ষ ত্বরণের সমীকরণটা বসাইতে পারি। এটা তো পৃথিবী, এইটার জায়গায় জি বসাইছি। পৃথিবী অভিকর্ষ ত্বরণ 9.8, এখান থেকে আমরা মান পাইছি 1.94। এটা হচ্ছে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান, চাঁদে জি এর মান। ঠিক আছে? ওকে, আসছে আমরা শক্ত মাটিতে হাঁটার ক্ষেত্রে আমরা নিউটনের কোন সূত্রের সাহায্যে এগিয়ে যাই? এটা নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি বলছিল? প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে মানুষ হাঁটতে পারে, সামনে এগিয়ে যায় হেঁটে। এটা আবার ডিটেলসে দেখাই দেবো, তবে আপাতত এমসিকিউর জন্য মাথায় রাখো যে নিউটনের কোন সূত্রের সাহায্যে আমরা হেঁটে এগিয়ে যেতে পারি, হাঁটতে পারি, নিউটনের তৃতীয় সূত্রের জন্য। ঠিক আছে? একটি বন্ধু থেকে এত বেগে এত বড় একটি গুলি ছোড়া হলো, বন্দুকের বড় এত পশ্চাৎবেগ বের করতে বলছে। এটা তো করে দিলাম না, এতক্ষণ এগুলো করছি। বন্দুকের আর গুলির ম্যাথ আসলে এই যে আমাদের
m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা জানি বন্ধুগুলো এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে m1 v1 প্লাস m2 v2, যেকোনো একটা 1 যেকোনো একটা 2, ধরো এই 1 গুলো সব বন্ধুকের ক্ষেত্রে ধরলাম আর 2 গুলো সব গুলির ক্ষেত্রে ধরলাম। তাহলে কি বের করতে বলছে? পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে v1 বের করব, শেষ। এটা করে দেওয়া দরকার নাই, করে দেখবা কত আসছে। এরকম টাইপের অনেক ম্যাথ করা হয়েছে যে বন্দুক গুলির ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করে আমরা কিভাবে ম্যাথগুলো করি, মনে আছে তো? ওকে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে, এই ম্যাথের একটা ইম্পর্টেন্ট পার্ট তারপর আমি দেখাই। হ্যাঁ, এমন হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের ভর 1/2 কেজি, তাহলে 1/2 মানে 0.5, তাহলে 1.5 কেজি, 1.5 কেজি। গুলির ভর m2 10 গ্রাম, তাহলে 0.01 কেজি। গুলির ব্যাগ v2 সেটা হচ্ছে 400, তাহলে v1 বন্দুকের, আমি করেই দিচ্ছি ম্যাথটা। তাহলে v1 বের করবো, বন্দুকের পশ্চাৎ ব্যাগ। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে m1 v1 সমান সমান m2 v2, তাহলে v1 এটা সমান সমান হয়ে যাবে m2 v2 into v2 মাইনাস m1। তাহলে দেখো m2 হচ্ছে 0.01 ইন্টু v2 হচ্ছে 400 মাইনাস m1 হচ্ছে 1. কত আসে এটা? 0.01 ইন্টু 400 ভাগ 1.5, এটা পড়ে 2.67 মাইনাস 2.67। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত আসছে? মাইনাস 67। তাহলে এটা কি আমরা অ্যান্সার দিব মাইনাস 2.67? না, এটা অ্যান্সার দিব না। কেন জানো? আমাকে এই বন্দুকের বেগটা তো পশ্চাৎ বেগ, যদি বলতো বন্দুকের বেগ কত তাহলে আমরা বলতাম মাইনাস 2.6। পশ্চাৎ মানে হচ্ছে বন্দুকটা ওই যে মাইনাসটা দিয়ে দিকটা বোঝায়, বন্দুকটা পিছন দিকে যাবে, তাহলে মাইনাসটা দিয়ে বললেই দিছে বন্দুকটা পিছন দিকে, পশ্চাৎ শব্দটা বলে দিছে। এই মাইনাসটা দিয়ে পশ্চাৎ বোঝাইছে যে বন্দুকটা পিছন দিকে গেছে। যেহেতু ওরা বললেই দিছে পশ্চাৎ, তাহলে কি আমরা আর মাইনাসটা দিব? কারণ এই মাইনাসটা দিয়ে পশ্চাৎ বোঝাইছে। যদি আমাকে বলতো বন্দুকের বেগ কত, আমি বলতাম মাইনাস 2.67, এটা অ্যান্সার হইতো। কিন্তু বলছে পশ্চাৎ বেগ কত, তাহলে পশ্চাৎ যে মাইনাস, এটা ওরা অলরেডি বলেই দিছে, তাহলে শুধু হবে 2.67, কারণ এই মাইনাসটা দিয়ে পশ্চাৎ বোঝায়। তাহলে পশ্চাৎ ওরা বলে দিছে, তাহলে কি আর আমরা মাইনাস দিতে পারবো? হচ্ছে 2.67, ঠিক আছে। একটা ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়? আচ্ছা, ঘর্ষণের ব্যাপারে, ঘর্ষণের কিছু প্রশ্ন আসছে। এবার ঘর্ষণের ব্যাপারে বলি। 4 ধরনের ঘর্ষণ। কয় ধরনের ঘর্ষণ? একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। তো আবর্ত ঘর্ষণের ব্যাপারে, প্রবাহী ঘর্ষণের ব্যাপারে একটু একটু করে বলি। কোন জিনিস যদি গড়ায় গড়ায় যায়, এটাকে বলা হয় আবর্ত হওয়া। আবর্ত হওয়া, গড়ায় গড়ায় চলে। যেমন সাইকেলের চাকা গড়ায় গড়ায় চলে না, গাড়ির চাকা গড়ায় গড়ায় এরকম রাউন্ড আকারে চলে না, এরকম গড়িয়ে যেসব জিনিস চলে, ওই চলার ফলে যে ঘর্ষণটা তৈরি হয় সারফেসের সাথে, এটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। কি বললাম বুঝছো? যেমন আমরা যখন ট্রলির ব্যাগ নিয়ে যাই, ট্রলির যে চাকাগুলো গোল গোল, তো এটা কি গড়ায় গড়ায় যায় না সামনের দিকে? তাহলে যখন কোনো বস্তু, ঘর্ষণ মানে কি সারফেসের সাথে গতিশীল অবস্থায় তো ঘর্ষণটা কাজ করে। তাহলে কোনো বস্তু যখন গড়ায় গড়ায় চলে, গড়ায় গড়ায় চলার সময় সারফেসের সাথে তার যে ঘর্ষণটা কাজ করে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। কি ঘর্ষণ? তাহলে দেখো, একটা ঢালু তলের উপর দিয়ে একটা ক্রিকেট বল গড়িয়ে পড়লে, একটা ক্রিকেট বল গড়ায় গড়ায় যাচ্ছে, তাহলে ক্রিকেট বল কি এরকম রাউন্ড গড়ায় গড়ায় সামনের দিকে যায় না? তাহলে যেহেতু গড়ায় গড়ায় যাচ্ছে সামনের দিকে, তাহলে কোন ধরনের ঘর্ষণের সৃষ্টি হবে? আবর্ত ঘর্ষণ। ভেরি গুড, আবর্ত ঘর্ষণের সৃষ্টি হবে, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে প্রবাহী ঘর্ষণ কোনটা? প্রবাহী মানে হচ্ছে দুই ধরনের জিনিসকে প্রবাহী বলা হয়। তরল পদার্থকে প্রবাহী পদার্থ বলা হয়, আর গ্যাসীয় পদার্থ, তরল আর গ্যাসীয় দুটোকে একত্রে বলা হয় প্রবাহী। তরল যার প্রবাহ মানে প্রবাহ মানে গতিশীল হইতে পারে, গ্যাসীয় পদার্থ চারদিকে ছোটাছুটি করতে পারে। তুমি যদি কোথাও একটু পানি ফেলে দাও, দেখবে পানিটাও একটু ছড়ায় পড়ছে, তার মানে কি এগুলো গতিশীল হইতে পারে, প্রবাহ। এই জন্য এদেরকে বলা হয় তরল আর গ্যাসীয়, এদেরকে একত্রে বলা হয় প্রবাহী। তাহলে তরল আর গ্যাসীয় পদার্থের উপর মধ্যে যদি ঘর্ষণ কাজ করে, তাহলে সেটা হবে প্রবাহী ঘর্ষণ। যেমন আমি যখন পুকুরে সাঁতার কাটবো,
তাহলে আমার বডির সাথে পুকুরের পানির ঘর্ষণ হবে না, তাহলে তরল পদার্থের সাথে ঘর্ষণ হচ্ছে, তাহলে তখন এটা হবে প্রবাহী ঘর্ষণ। যেমন ধরো নদীতে নৌকা চলতেছে, তাহলে পানির উপর দিয়া নদীর সাথে পানির মানে নৌকার সাথে পানির যে ঘর্ষণ, তাহলে পানি কি তরল পদার্থ প্রবাহী, তাহলে তখন ওই ঘর্ষণটা হবে প্রবাহী। ধরো মাছ পানিতে চলতেছে গতিশীল, তাহলে মাছের সাথে পানির যে ঘর্ষণ সেটা কি আমাদের প্রবাহী ঘর্ষণ হবে, কারণ তরল পদার্থের সাথে। প্যারাশুট দিয়ে যখন নামে, প্যারাশুট, হ্যাঁ প্যারাশুট তো দেখতে এরকম এরকম, তাই না? তো প্যারাশুট দিয়ে যখন নামে একটা ব্যক্তি এরকম করে, সে এরকম প্যারাশুট দিয়ে ধরে তো নামে নাকি? তাহলে প্যারাশুট দিয়ে যখন নামে, এই বাতাসের সাথে প্যারাশুটের ঘর্ষণ হয়, এই কারণে সে স্মুথলি নামতে পারে। তাহলে বাতাসের সাথে প্রবাহী পদার্থ যেহেতু বাতাসের সাথে যেহেতু প্যারাশুটের ঘর্ষণ হয়, তখন ওই ঘর্ষণটা হবে আমাদের প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ হচ্ছে স্থির অবস্থায় কোনো বস্তু যখন, ধরো একটা বস্তু যেমন আমি এখন দাঁড়ায় আছি স্থির, তা আমার সাথে এখন সারফেসের যে ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, মানে একটা বস্তু স্থির থাকা লাগবে, স্থির অবস্থায় সারফেসের সাথে তার যে ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এই স্থিতি ঘর্ষণের কারণে আমরা পিছলাই পড়ি না। যে আমি দাঁড়ায় আছি, আমি কি পিছলাই পড়ে যাচ্ছি? কারণ আমার মধ্যে স্থিতি ঘর্ষণ কাজ করতেছে, সারফেসের সাথে আমার একটা ঘর্ষণ কাজ করতেছে। স্থির অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে সেটা গতি ঘর্ষণ। ঠিক আছে? ওকে ওকে। কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাচল করতে পারে বলো? ভেরি গুড, প্রবাহী ঘর্ষণের জন্য, কারণ তরল পদার্থ। সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটা? আচ্ছা এটা ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আবর্তন ঘর্ষণ বল। কোন ঘর্ষণ বল তো চারটা, একটা স্থিতি ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ বল, প্রবাহী ঘর্ষণ বল। এর মধ্যে সবচেয়ে দুর্বল, সারফেসের সাথে সবচেয়ে কম ঘর্ষণ কাজ করে আবর্ত ঘর্ষণটা। এই যে আমরা গোলাকার এই যে ট্রলি আমরা টান দিয়ে নিয়ে যাই, আমাদেরকে এত কষ্ট হয় ট্রলি টান দিয়ে নিয়ে যেতে, কারণ ঘর্ষণের পরিমাণটা কম। এই যে চাকাগুলো গোল, আবর্ত ঘর্ষণ কাজ করে, এই আবর্ত ঘর্ষণ কম হওয়ায় আমরা খুবই স্মুথলি নিয়ে যেতে পারি ট্রলিটাকে। কি বললাম বুঝছো? তাহলে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটা? ঘর্ষণ বল, কিন্তু ঘর্ষণ বল সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটা? আবর্ত ঘর্ষণ বল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসছে বন্দুক থেকে গুলি ছুড়লে। ওকে ফাইন, আমরা চলো একটা বন্দুকে আঁকি, তারপর এইটার ডিটেলসে যাব। এটা হচ্ছে একটা বন্দুক, ওকে, এটা তার ট্রিগার। তাহলে এখান থেকে একটা গুলি ছড়াইলো, এটা হচ্ছে গুলিটা, এটা হচ্ছে আমাদের বন্দুক, আর এটা হচ্ছে আমরা বুলেট অথবা গুলিটা। বন্দুক থেকে আমরা যখন গুলি ছুড়বো, গুলি আর বন্দুকের ভরবেগ সমমুখী হয়। সমমুখী মানে হচ্ছে বন্দুকের ভরবেগ যেদিকে কাজ করে গুলির ভরবেগের দিকে। দেখো আমরা তো এতক্ষণ এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পড়ছি। গুলি যদি এদিকে যায়, গুলি যদি এদিকে চলে, তাহলে বন্দুকটা কি আর এদিকে যাবে না পিছন দিকে যাবে? পিছন দিকে যাবে। ভেরি গুড। তাহলে দেখো গুলির ভরবেগ কাজ করবে এটা, কারণ গুলির বেগ এইদিকে কাজ করতেছে, তাহলে গুলির ভরবেগ কাজ করতেছে এই বরাবর, আর বন্দুকের ভরবেগ কাজ করতেছে এই বরাবর। তাহলে দুইটা বন্দুকের ভরবেগ আর গুলির ভরবেগ কি একই দিকে সমমুখী না বিপরীতমুখী? বিপরীতমুখী, কিন্তু বলছে সমমুখী হয়, তার মানে প্রথম অপশনটা আমাদের ক্রস হয় নাই। গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়। ভরবেগ সমানের, ভরবেগের কখনো কিভাবে জানি দেখবা আমরা ওই বারবার আমরা এই জিনিসটা একটু আগে ম্যাথগুলো করার পর একটু দেখাই, তারপর m1e1 প্লাস m2u2 m1v1, এটাই তো ভরবেগের সংরক্ষণ সূত্র, রাইট? তাহলে এইটাও জিরো হয়ে যেত, বন্দুকগুলির ম্যাথের ক্ষেত্রে এইটাও জিরো হয়ে যেত। তাহলে m1v1 প্লাস m2v2, এটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস m1v1 আচ্ছা m2v2, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, এটাও গুলির ভরবেগ। বন্দুকের ভরবেগ আর গুলির ভরবেগ সমান, এই যে সমান সমান চিহ্ন মাঝখানে, অর্থাৎ গুলির ভরবেগ আর বন্দুকের ভরবেগ সমান, কিন্তু বিপরীতমুখী, এই জন্য মাইনাসটা আসছে, রাইট? তাহলে এই সমীকরণটা থেকে বন্দুক আর গুলির ম্যাথের ক্ষেত্রে আমরা অল টাইম এই সমীকরণটা পেয়ে থাকি m1v1 সমান সমান m2v2। এটা হচ্ছে ধাক্কার পরে, হ্যাঁ, গুলিটা চলার পরে বন্দুকের ভরবেগ গুলির ভরবেগ,
তাহলে বন্দুকের ভরবেগ আর গুলির ভরবেগ সমান না, কিন্তু বিপরীতমুখী আর কি, এই জন্য মাইনাসটা আসছে। এই জন্য গুলি আর বন্দুকের ভরবেগ কিন্তু সমান। এই যে গুলির ভরবেগ আর বন্দুকের বেগ এই যে সমান। তাহলে এই অ্যান্সার, এই অপশনটা আমাদের সঠিক। বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়, এটা তো আমরা জানি। বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের বেগটা কম হবে, বন্দুক তো ভারী, তাহলে তার বেগটা কম। এই বন্দুক তো, দুইটা তো সমান সমান। তাহলে এই মানটা যদি বেশি হয় তাহলে এই মানটা কম হইতে হইব, এই মানটা কম কারণ এই মানটা বেশি। তাহলে বন্দুকের বেগ কম, গুলির বেগ, আমরা যখন বন্দুক থেকে গুলিটা মারি, বুলেট তো অনেক স্পিডে যায়, কিন্তু বন্দুকটাকে অনেক স্পিডে পিছন দিকে যায়, অল্প কম। এই জন্য বলছে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়। তাহলে 2 আর 3 আমাদের সঠিক। কোন বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে, অর্থাৎ মানে এফ এর মানটা যদি কনস্ট্যান্ট থাকে, এফ যদি কনস্ট্যান্ট, এফ চেঞ্জ হচ্ছে না, প্রযুক্ত বলটা একটা ফিক্সড বল। ধরো কোনো একটা বস্তুর উপর 10 নিউটন, ধরো একটা বস্তুর উপর অল টাইম 10 নিউটন বল কাজ করতেছে, সারাটা পথ 10 নিউটন বল কাজ করতেছে। তাহলে বর কম হলে ত্বরণ বেশি হবে। তাহলে আমরা একটু দেখি, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম। তার বলটা তো ধ্রুবক, তার ত্বরণের সাথে ভরের সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। কারণ বলটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন দিলে এই সমানুপাতিক চিহ্নটা বসে, তাহলে এই সমানুপাতিক 1/m। অর্থাৎ ভর যদি কম হয়, ত্বরণ কোনো একটা বস্তুর উপর ভর যদি কম হয় তাহলে তার ত্বরণটা বেশি হইব, কারণ ধ্রুবক বলে। এই সম্পর্কটা দেখে আমরা অ্যান্সার করব এটা। F equal to ma, তাহলে a equals to f by m, তাহলে একটা তো ধ্রুবক, তাহলে ত্বরণের সাথে ভরের সম্পর্কটা কেমন সেটা দেখতে যাচ্ছি। তাহলে a সমানুপাতিক 1/m। আর তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভর যদি কম হয় ত্বরণ বেশি হবে, তাহলে ভর কম হলে ত্বরণ বেশি হবে, প্রথম অপশনটা সঠিক। ভর কম হলে ত্বরণও কম হবে, ভর কম হলে ত্বরণও কম হবে, দ্বিতীয় অপশন। প্রথমটা যেহেতু সঠিক, দ্বিতীয়টা তো সঠিক হইতেই পারবে না। ভর বেশি হলে ত্বরণ কম হবে, অবশ্যই ব্যস্তানুপাতিক। এটা যদি বেশি হয় এটা কম হবে, ভর কম হলে ত্বরণ বেশি, ভর বেশি হলে ত্বরণ কম। তাহলে 1 আর 3। ওকে, এটা দেখেন, দেখো এই যে বলের, এখানে বলের সাথে সময়ের গ্রাফ, যে সময় x অক্ষ বরাবর দেয়া আছে সময়, আর y অক্ষ বরাবর দেয়া আছে। এই বলটা ফিক্সড বল না, দেখো এই বলের মানটা পরিবর্তন হইতেছে, এটা কিন্তু পরিবর্তনশীল বল। প্রথমে 5, এরপর 10, এরপর 15, এরপর 20, এভাবে বল কাজ করতেছে, বল কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? বলের পরিমাণটা আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, বলের পরিমাণটা আস্তে আস্তে আমি বাড়াচ্ছি। ওকে, উদ্দীপকের লেখচিত্রের ঢালের একক নিচের কোনটা হবে? ঢালের একক নিচের কোনটা হবে এটা একটু জেনে নাও। ঢালের ব্যাপারে, ঢাল হচ্ছে একটা রেখার ট্যান থিটা, লম্ব বাই ভূমি থেকে একটা রেখার ঢাল বের করি, ঢাল বের করি। একটা রেখার, ধরো একটা রেখা, এই যে উ এ, একটা রেখা, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে এই উ এ রেখার ঢাল বের করব। তাহলে কিভাবে বের করব উ এ রেখার ঢাল? মানে এই রেখাটা এই অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা ট্যান থিটাকে বলা হয় ঢাল। তাহলে আমরা ট্যান থিটা কি জানি? লম্ব বাই ভূমি। ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, সহজ হিসাব। ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। দেখবা গতি চ্যাপ্টার আমরা পড়ে আসছি। তাহলে এই লম্বের মান, এই লম্ব আর এই ভূমি থেকে আমরা ঢাল বের করি। তাহলে এবার এই ক্ষেত্রে দেখো তো, এই লম্বটাকে এফ এফ দেয়া আছে না আমাদের, আর ভূমিটা কি? ভূমিটা টাইম দেওয়া আছে না এক্স অক্ষ বরাবর, ভূমিটা দেওয়া আছে আমাদের টাইম। তাহলে এই লম্ব হচ্ছে আমার এফ। এই ক্ষেত্রে এই যেহেতু আমি এই রেখার ঢাল বের করব, তাহলে যে কোনো একটা রেখার ঢাল তার লম্ব ডিভাইডেড বাই ভূমি নিয়ে বের করতে হবে। তার লম্ব হচ্ছে এফ, তার ভূমি হচ্ছে টি সমান। তাহলে দেখো আমরা জানি বলের একক হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, তো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এফ ইকুয়াল টু এম এ থেকে বলের একক তো নিউটন, বলের আরো একটা একক, বলের একক দেখো এফ ইকুয়াল টু এম এ, ভরের একক কেজি, ত্বরণ একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটা বলের একক, যেটাকে আমরা নিউটনও বলে থাকি। তাহলে সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 3। তাহলে দেখো উদ্দীপকের ঢালের একক কোনটা হবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 3। এই যে ঢাল, এইটার এককটা কত বের করছে, তার আমি লম্ব বাই ভূমি, আমি সমীকরণটা থেকে এককটা বের করব। তাহলে এর ঢাল যেহেতু বের করতে বলছে, ঢালের একক,
তাহলে লম্ব আর ভূমি থেকে ঢাল বের করতে হয়, তাহলে লম্ব এফ, ভূমি টি, তাহলে এখান থেকে আমি এককটা পেলাম কেজি মিটার সেকেন্ড ইনভার্স 3, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কেজি মিটার সেকেন্ড। এটা 24 সালে 2টা বোর্ডে আসছে, ভালো প্রশ্ন ছিল অনেক। তো আমরা দেখো একটা টায়ার একটা পয়েন্ট থেকে একটা টায়ার রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে টায়ারটা যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে, আমরা তো সাম্য বলের ক্ষেত্রে পড়ছিলাম, তো টায়ারটা কি নিচে পড়ে যাচ্ছে উপরেও যাচ্ছে? সে জাস্ট যে এরকম একটা সুতা দিয়ে এই পয়েন্টে ঝুলে আছে। তাহলে কোনো একটা পয়েন্টে একটা বস্তু দিয়ে এরকম ঝুলে থাকে, তার উপর লব্ধি বলের মানটা শূন্য। তার মানে সাম্য বল হলে না লব্ধি বল শূন্য হয়? লব্ধি বল কখন শূন্য হয়? সাম্য বলের ক্ষেত্রে। কোন বলের ক্ষেত্রে? সাম্য। তাহলে যেহেতু এর টায়ারটা ঝুলে আছে, তার মানে তার উপর টোটাল যতগুলো বল কাজ করতেছে, কি কি বল কাজ করতেছে আমরা জানি। তার এমজি নিচের দিকে কাজ করতেছে, আর এই সুতা তাকে টান দিয়ে ধরে রাখছে। তার উপর যে বলগুলো কাজ করতেছে টি আর এমজি, এই দুইটা বলের মিললে টোটালটা মিলে সাম্য বলটা মানে লব্ধি বলটা জিরো হয়ে গেছে। আর লব্ধি বল জিরো হয় সাম্য বলের ক্ষেত্রে, তাহলে টায়ারটার উপর কি ধরনের বল কাজ করতেছে এখানে? সাম্য বল। যেখানেই দেখবা লব্ধির মান জিরো, তার মানে সেখানে সাম্য বল কাজ করছে। 10 কেজি ভরে এটা করাই দিব না, কারণ এই টাইপের অনেকগুলো ম্যাথ করানো হয়েছে, অনেকগুলো। তারপরে একটু আচ্ছা বলের ঘাতের হিন্টটা দিয়ে নিই, বলের ঘাত আর নতুন একটা পয়েন্ট আসছে। আচ্ছা সলভই করি। 10 কেজি বড় একটা স্থির বস্তুর উপর এত নিউটন এত সেকেন্ড ধরে ক্রিয়া করলে ত্বরণ এত। তাহলে আমরা দেখি ত্বরণ কত হবে। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ কত হয়, এটা F = ma থেকে তো বের করি আমরা। তাহলে a = F/m। আমরা দেখি F এর মানটা হচ্ছে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার ভর হচ্ছে 10, ত্বরণ হবে 10, তার ত্বরণ 10, এই অপশনটা সঠিক। ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা বল থেকে ভরবেগের পরিবর্তন কত কিভাবে হিসাব করি? একটু আগে লিখলাম mv - mu / t। এখান থেকে ভরবেগের পরিবর্তন সবসময় দেখি, তাহলে mv - mu = f * t। তাহলে বলের মান হচ্ছে, বল হচ্ছে আমাদের 100, t হচ্ছে 0.1, তাহলে এটাও আসবে 10। তাহলে এইটার অপশনটাও সঠিক, ভরবেগের পরিবর্তনও 10। তারপর বলের ঘাত 10 কিনা, বলের ঘাতও 10। বলের ঘাতের ব্যাপারে একটু বলি, কিসের ব্যাপারে বলবো এখন? বলের ঘাত। বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন অলমোস্ট সেম জিনিস। বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন, কিন্তু বলের ঘাত হচ্ছে অনেক বড় মাপের বল অনেক অল্প সময়ের জন্য যদি কাজ করে, সেই বলটাকে আমরা বলি ঘাত বল। বলের ঘাতের আগে একটা জিনিস একটু জেনে নাও, ঘাত বল। ঘাত বল কোন ধরনের বল? ধরো ক্রিকেট বল দিয়ে যখন আমরা ক্রিকেট ব্যাটটা দিয়ে আমরা যখন বলকে ধরো 6 মারলাম, তাহলে ব্যাটের সাথে বলকে অনেকক্ষণ ধরে লেগে থাকে না, খুব অল্প সময়ের মধ্যে টেনিস বলটার উপর বলটা প্রয়োগ করা হয় খুব অল্প সময়ের মধ্যে না? যেমন এখন ব্যাডমিন্টন খেলার টাইম আসছে, ব্যাডমিন্টনে আমরা যখন ফ্লাওয়ারটাকে স্ম্যাশ করি, তাহলে আমরা ফ্লাওয়ারের সাথে এই যে ব্যাটের সংঘর্ষটা খুব অল্প সময়ের জন্য একটা বড় মাপের বল প্রয়োগ করা হয়। একটা বড় মাপের বল খুব অল্প সময়ের জন্য, যদি খুবই অল্প সময়ের জন্য একটা বড় মাপের বল যদি প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপর, সেই বলটাকে বলা হয় ঘাত বল। যেমন এই বস্তুটাকে এরকম ধরে 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 আমি নিয়ে যাচ্ছি, বল প্রয়োগ করতেছি, তাহলে এটা কি ঘাত বল বলতে পারবো না? কারণ এখানে অল্প সময়ের জন্য একটা বড় মাপের বল প্রয়োগ হলে ঘাত বল। যেমন ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করা, অথবা ব্যাডমিন্টন ব্যাটে ফ্লাওয়ারকে স্ম্যাশ করা, এগুলো হচ্ছে ঘাত বলের উদাহরণ। এই ঘাত বলের কারণে ভরবেগের যে পরিবর্তন হয়, ভরবেগের পরিবর্তন, সেটাই বলের ঘাত। দেখো মাত্র 0.1 সেকেন্ডের মধ্যে একটা বল প্রয়োগ করা হয়েছে, তাহলে অল্প সময়ের মধ্যে একটা বড় মাপের বল প্রয়োগ করা হয়েছে না? এই জন্য এটা ঘাত, এই জন্য বলের ঘাত শব্দটা আসছে। এই বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন সেম, কিন্তু অল্প সময়ের জন্য যখন পরিবর্তন করা হয় তখন ওই ভরবেগের পরিবর্তনটাকে বলের ঘাত বলে। তাহলে বলের ঘাত এটাও সমান সমান mv - mu। কিন্তু বলের ঘাত শব্দটা কখন আসবে? যখন অনেক বড় মাপের একটা বল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা এটার অ্যান্সার তো এটা হবে তাহলে 3টা।
বল প্রয়োগ ফলে বস্তুর আকারের পরিবর্তন হয়, অবশ্যই বল প্রয়োগ করে আকার পরিবর্তন করতে পারবা। গতির দিক পরিবর্তন হয়, এটাও অবশ্যই এটা করা যায়। বস্তুর বেগ হ্রাস বৃদ্ধি করা হয়, এটা তো অবশ্যই হয়, তাহলে এটাও 3। বল প্রয়োগ করে তিনটাই করা যায়। চলন্ত বাস ব্রেক করলে জড়তা, জড়তার প্রশ্ন আসছে একটু আগে। চলন্ত বাস আমি ব্রেক করছি, শরীরের নিচের অংশ স্থির থাকে। আচ্ছা, চলন্ত বাস আমি ব্রেক করছি, তাহলে আমার শরীরের নিচের অংশ ব্রেক করার সময় শরীরের নিচের অংশ গতিশীল থাকে না স্থির থাকে? স্থির থাকে। আমার উপর অংশটা গতিশীল, এই জন্য সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি। তাহলে আমার শরীরের নিচের অংশ স্থির হয়ে যায়, স্থির হয়। শরীরের উপর অংশ নিচের অংশ হচ্ছে এগিয়ে যায়, তাহলে আমার শরীরের উপর অংশটা নিচের অংশটা থেকে একটু সামনে চলে যাবে না? যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, ঝুঁকে পড়ে কিনা বলো? তাহলে 1 2 3। বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে, একটু আগে আমরা বন্দুকের ম্যাথ করছি, বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়, মনে আছে? বন্দুকের পশ্চাৎ বেগ তো কম হয়েছিল, বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, অবশ্যই বন্দুক সামনের দিকে ধাক্কা দেয়। কাকে ধাক্কা, আচ্ছা সরি, বন্দুক তো সামনের দিকে ধাক্কা দিবে না, কারণ বন্দুক কাকে ধাক্কা দিবে এটা তো ওইভাবে চিন্তা করবে। বুলেট সামনের দিকে যাবে, বুলেটটাকে সে সামনের দিকে ধাক্কা দিছে, কিন্তু যে বন্দুকটা ধরে রাখছে তাকে তো সে পিছন দিকে ধাক্কা দিবে, কারণ বন্দুকটা তো পিছন দিকে গতিশীল। তাহলে সামনে দিকে বন্দুক কি সামনের দিকে ধাক্কা দিবে না পিছন দিকে? পিছন। গুলি ও বন্দুকের ভরবেগ হবে সমান ও বিপরীতমুখী, মনে আছে না এটা সমান ও বিপরীতমুখী হইতো? তাহলে 1 আর 3 এগুলো বুঝে শুনে গিয়ে অ্যান্সার করা লাগবে। ওকে, বলের ক্ষেত্রে কিছু কোশ্চেন। মহাকর্ষ বল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় অনেক দুর্বল, তাহলে দুর্বল কিনা বলো? অবশ্যই দুর্বল, সঠিক। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল, এটাও অবশ্যই সঠিক। তড়িৎ চুম্বকীয় বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী, ক্রস। তড়িৎ চুম্বকীয় বল কি সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী? সবচেয়ে শক্তিশালী বল হইতো সবল নিউক্লিয় বল, তাই না? তাহলে অ্যান্সার হবে আমাদের কোনটা? 1 আর 2। কোনটার গতি ও ঘর্ষণ সব বেশি? যার যার ভর বেশি তার উপর ঘর্ষণ বেশি কাজ করবে। কি বললাম কথাটা? যে বস্তুর ভর বেশি তার উপর ঘর্ষণ বেশি কাজ করে। তাহলে ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার, বাইসাইকেল, এই সবার মধ্যে ট্রাকের ভরটা বেশি হবে না? তাহলে ট্রাকের উপর ঘর্ষণটা বেশি। কি বললাম বুঝছো? তাহলে এগুলো একটু পরে যাইতে হবে যে কোনটার উপর ঘর্ষণ বেশি কাজ করে। ট্রাকের উপর ঘর্ষণটা বেশি কাজ করবে। কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না? স্থিতি ঘর্ষণ। কোন ঘর্ষণ? স্থিতি ঘর্ষণের কারণে। কোনটি অসংরক্ষণশীল বল? আচ্ছা, এটাকে একটু জেনে নাও। আমাদের অসংরক্ষণশীল বল দিছে, এই ঘর্ষণ বলটা হচ্ছে অসংরক্ষণশীল বল, এটা ডাইরেক্ট একটু মাথায় রাখো, কারণ এটা একটা ইন্টারের পড়া অ্যাকচুয়ালি। সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এগুলো একটু ইন্টারের পড়া। মহাকর্ষ বল সংরক্ষণশীল বল, তড়িৎ বল সংরক্ষণশীল বল, চুম্বক বল সংরক্ষণশীল বল, আর এই ঘর্ষণ বলটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এন্ড কোনটা সংরক্ষণশীল কোনটা অসংরক্ষণশীল এটা একটু আমাদের আলোচনার একটু বিষয় আছে, তোমার একটা বড় লেকচারের বিষয় আছে, আপাতত একটু মাথায় রাখো। কেন সংরক্ষণশীল বল মানে হচ্ছে যে বস্তুটাকে আমি ধরো এইটুকু উপরে নিলাম, কাজ করছি, আবার তার আগের অবস্থা নিয়ে আসলে টোটাল কাজের পরিমাণ যদি 0 হয় তাহলে ওইটা হয় সংরক্ষণশীল বল। এই জন্য আমি এটা একটু ডিটেলসে যেতে যাচ্ছি না, কারণ ইন্টার একটা চ্যাপ্টার আছে নিউটনের বলবিদ্যা, ওই চ্যাপ্টার এটা নর্মালি আমরা পড়াই। আপাতত জাস্ট একটু জেনে রাখো, এটা হচ্ছে অসংরক্ষণশীল বল আর আগেটা হচ্ছে সংরক্ষণশীল বল। ঠিক আছে, শেষ। ওকে, এগুলো ছিল আমাদের বলের এমসিকিউ। আশা করি এখানে যে এমসিকিউ গুলো পড়ানো হয়েছে, যে ম্যাথ গুলো যেভাবে বোঝানো হয়েছে, তুমি যেভাবে চিন্তা করবা, ঠিক আছে, এগুলো যদি তুমি ওইভাবে করতে পারো দেন ঠিক আছে, বল চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, বলে এমসিকিউ এটুকুই আমাদের।